শোন, নতুন যে টপিক আরম্ভ করছি লেখ। নতুন একটা টপিক আরম্ভ করছি, খুব সুন্দর টপিক, নতুন শেখার জিনিস কিন্তু, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আমি দেখলাম নিমাই বাগচির বইতে জার্নালের সঙ্গে এটা জুড়ে দিয়েছে। নিমাই বাগচির বইতে জার্নালের সঙ্গে এটা জুড়ে দিয়েছে। বসু বসু বইতে এটা অন্য চ্যাপ্টার দিয়েছে। আচ্ছা, তারপর ওই দে দত্ত মুখার্জির বইতে অন্য চ্যাপ্টার দিয়েছে, মানে এক একটা বইতে একটা চ্যাপ্টার। বাট এই নিমাই বাগচির বইতে ওই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো কোনো বই লাগবে না এখন। আমাদের তো এই একটা নিয়ম, কোনো প্র্যাকটিক্যাল পেপার করতে গেলে তো বই ফই লাগে না। আগে হচ্ছে আমাদের যে নোট আছে সেই নোটটা করি। আমাদের যে ক্লাসের নোট আছে সেই নোটটা করো। খাতা খুলেছিস তো? চ্যাপ্টারের নাম বলবো, বলতে পারবি কি করাবো এখন? জিএসটি নাম জানিস তোরা কেউ? জিএসটি ফুল ফর্ম শুনেছিস কোনদিন? বলতে পারবি কেউ? জিএসটি না, জিএসটি নাম কি নতুন শুনলি নাকি? শুনেছিস তো আগে? আচ্ছা। ট্যাক্সেও আসবে, ট্যাক্স করবো, ট্যাক্সেও জিএসটি বলে টপিকটা আসবে। জিএসটির ফুল ফর্ম শুনে রাখ। গুডস, জি ফর গুডস, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কি বললাম? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই যে তোরা তো দোকানে ফোন কিনতে যাস না, আমরা ফোন কিনি না? ফোন কেনার সময় দেখি ফোনের যে বিলটা হয়, ফোনের বিলের মধ্যে একটা জিএসটি লেখা থাকে, দেখেছিস কখনো? দেখেছিস তো ফোনের বিলের মধ্যে জিএসটি লেখা থাকে? এক মিনিট আমি একটু দেখছি, যদি আচ্ছা ঠিক আছে পরে দেখিয়ে দেবো। বিল বিল এখন আমার চোখের সামনে নেই, দেখালাম তাহলে। তুই ধর ফোন কিনলি, সাপোজ একটা ফোন কিনলি, ফোনটার ভ্যালু ধর সাপোজ ধর 15,000 টাকা। ধর সাপোজ মনে করলাম ফোনটার দাম 15,000, ঠিক আছে? এইবার আওয়াজ করিস না একটু। এবার দেখবি তুই ফোনের বিলে, ফোনের দাম 15,000 টাকা হলো। ফোনের দাম 15,000 টাকা, তোর থেকে 15,000 টাকা নেয় না। তোর থেকে কত নেবে জানিস তো? আমি তোকে বলি, দাঁড়া দাঁড়া বলছি। তোর থেকে নেবে 15,000 টাকা, তো তোর থেকে নেবে 16,800 টাকা। যদি বাড়িতে ফোন কেনা হয়, বিল তো আছে নিশ্চয়ই, আরে বিল তো আছে নিশ্চয়ই, তো বিলটা দেখি ভাই, দেখি আমি যেটা বললাম বিলটা দেখি। স্যার তাহলে 15,000 টাকা ফোনের দাম, ভালো করে বল, ফোনের দাম 15,000 টাকা, আরো তোর থেকে এক্সট্রা 1,800 টাকা নিয়ে নেবে। এটাকেই বলা হয়, এটাকেই বলা হয় জিএসটি। এটাকেই বলা হয় জিএসটি। বুঝতে পারলি কি বললাম? অর্থাৎ কি সব বলবো, দাঁড়া না। তো সব বলবো সব। এত এত এক্সাইটেড হতে হবে? দেখ শোন না, শোন না, জিএসটি আর আমরা কলেজে পড়াই, কলেজে একটা সাবজেক্ট আছে, মানে জিএসটি একটা পড়া আছে, জিএসটি 50 নম্বরের কোর্স আছে, বুঝিস তো? তো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে, জিএসটি জিনিসটা কি বুঝবো। তো দেখ, এই যে 15,000 টাকা দিয়ে ফোনটার দাম, আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করি ফোনের দাম কত? হ্যাঁ, তোকে হয়তো এরকম বলতে পারে, ও না দোকানদার তোকে বললো হয়তো 16,800 বলে দিল, ডাইরেক্ট বললো, বা এরকম একটা বললো। ও মানে মোটামুটি একটা তোকে আইডিয়া করে বলে দিল। তুই দোকানে যখন ফোনে, তুই ধর দোকানে যখন ফোনটা কিনে নিয়ে আসলি না, তোকে একটা, ও তোকে তোকে কিন্তু এই টাকাটা দিতে হবে, এই টাকাটা দিতে হবে, নাহলে তুমি ফোন পাবি না। স্যার আমি এই টাকা দেবো না, এই টাকা দিলে ফোন দেবেন। কারণ কি, এই যে ফোনটার দাম যে 15,000 টাকা, ফোনটার দাম তো 15,000 টাকা, এটা ফোনটার দাম তো 15,000 টাকা। এবার এই ফোনের ওপর একটা এত টাকা জিএসটি চাপানো হয়, ফোনের ভ্যালু বাড়িয়ে দেয়। এইবার জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমাদের দেশে যে সরকার বলে দিয়েছে, তুমি যদি কোনো গুডস বিক্রি করো, ভালো করে শোনো, তুমি যদি কোনো গুডস বিক্রি করো বা তুমি যদি কোনো সার্ভিস বিক্রি করো, তুমি যদি কোনো গুডস কেনো বা সার্ভিস কেনো, তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল আমাদের দেশে। যে কোনো জিনিস, যে কোনো জিনিস, তুই রেস্টুরেন্টে বসে খা, জিএসটি দিতে হবে। তুই কোচিং সেন্টারে পড়তে যা, জিএসটি দিতে হবে। আমার কাছে জিএসটি নেই আলাদা ব্যাপার, কারণ কি এটা অথরাইজ সেন্টার নয়। তুই এখন যুব কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে যা, জিএসটি নেবে। তুই ব্রেনওয়্যারে যা কম্পিউটার শিখতে, জিএসটি নেবে। তুই এনআইটি তে যা, জিএসটি নেবে। তুই বড় বড়, যেমন এই যে আমাদের যে অনলাইন কোর্স, ওখানেও জিএসটি আছে। অনলাইন কোর্সে জিএসটি আছে, ঠিক আছে? কারণ অথরাইজ তো, অথরাইজড উপর জিএসটি হবে। তো ব্যাপারটা বুঝতে হবে। আমি আজকে একটা কোনো দোকানে যদি ফোন কিনতে যাই, ফোনটার দাম ধর 15,000 টাকা। এই 15,000 টাকা কে নেবে জানিস? দোকানদার নেবে। কে নেবে? দোকানদার। ধর আমি একটা দোকান থেকে ফোন কিনলাম, ফোনের দাম 15,000 টাকা, এই 15,000 টাকা নেবে দোকানদার, কিন্তু আমার থেকে নিল কত? তাহলে এই 1,800 টাকা স্যার কে নেবে এই টাকাটা? এটা নেবে গভর্নমেন্ট, সরকার নিয়ে নেবে এই টাকাটা, ঠিক আছে? সরকার ধর দোকানদারকে বলেছে, ধর সাপোজ ধর সরকার দোকানে আসলো, বললো, বললো দাও ট্যাক্স দাও, বলে আমি তো প্রতি বছর ইনকাম করে, ইনকাম করবো ট্যাক্স দিই। বলছে না না, ইনকাম ট্যাক্স চাইছি না। বলছে এই যে দোকানে যে কাস্টমার আসলো, ফোনটা কিনে নিয়ে গেল, ঠিক আছে,
বলছে ওকে তুমি 15,000 টাকার ফোন বিক্রি করে দাও, ট্যাক্সের টাকা দাও। বলছে আমি ইনকাম করেছি, সেই ট্যাক্সের টাকাও দিচ্ছি। এবার এই যে ফোনগুলো বিক্রি করো সেখান থেকে তো আমার ইনকাম হলো, সেই ট্যাক্সে তো আমি এক ট্যাক্স কভার দেব। বলছে না, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এত ভাবতেই হবে না। এই যে তুমি যে ওকে 15,000 টাকার ফোন বিক্রি করলে, তুমি কেন ট্যাক্স দেবে? ওর থেকে ট্যাক্সটা নাও, ওর থেকে ট্যাক্স নিয়ে আমাকে দাও, ওর থেকে ট্যাক্স নিয়ে আমাকে দাও। স্যার কত পার্সেন্ট ট্যাক্স নেবে? দেখ আমাদের দেশে জিএসটি চালু আছে না, কি কি চালু আছে ভালো করে? 0%, 5%, 12%, 18%, 28%, এই 5 রকম জিএসটি রেট চালু আছে। 0, 5, 12, 18, 28। আমার যত মনে পড়ছে ফোনের উপর 12% লাগে। ফোনের উপর 12% লাগে। ফোনের উপর কত পার্সেন্ট লাগছে এবার? 12% লাগে। ঠিক আছে তো? এমন কিছু দ্রব্য আছে যার উপর জিএসটি নেই। 0%, যেমন তুই শাকসবজি কিনতে গেলে ওর উপর জিএসটি নেই। কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঠিক আছে? ওর উপর জিএসটি নেই। ঠিক আছে? সরকার চিন্তা ভাবনা চালাচ্ছে যে নেক্সট ইয়ারে হয়তো 28 টাকে এবার 36% জিএসটি নিয়ে চলে আসবে। 36% জিএসটি নিয়ে চলে আসবে। এরকম চিন্তা ভাবনা চলছে। ঠিক আছে তো? এটা হচ্ছে এমন একটা জিনিস, তুই এখানে না কোনো কারচুপি করতে পারবি না। এখানে কোনো রকমের কোনো কারচুপি করতে পারবি না। আজকে তুই যত ইনকাম করলি, তুই হয়তো সরকারকে বললি না না আমি এত ইনকাম করি, বলতেই পারিস। সাপোজ ধর আজকে তোদের কোনো ধর আজকে ধর কোনো একটা মুদিখানা দোকান আছে, ও তো ক্যাশে অনেক ট্রানজাকশন হয়, সব না না আমি এত বুঝ বিক্রি করি, প্রমাণ কে স্যার? মানে সরকারের প্রমাণ আছে না? তো এখানে তো সব প্রমাণ বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। যেটা সরকার আস্তে আস্তে বলছে আমাকে ইনকাম ট্যাক্স আমার টাকা মারছে, চলো আমি জিএসটি বাড়িয়ে দেবো। ও তো ইনকাম জমিয়ে জমিয়ে খরচাই তো করবে, চলো খরচা করলে ওর থেকে টাকা ধরে নেবো, জিএসটি। ঠিক আছে তো? তো ব্যাপারটা একটু বুঝতে পারলি তো? এবার জিএসটি অনেক রকমের হয়, জিএসটি অনেক রকমের হয়। দেখ শোন শোন, জিএসটি যেটা আমি বলছি, জিএসটি অনেক রকমের হয়। জিএসটি ব্যাপারটা কি হয়? জিএসটি বেসিক্যালি না 3 রকমের হয়, 3 রকমের হয়। শুনছিস তো? একটা হয় সিজিএসটি, একটা হয় এসজিএসটি, ঠিক আছে, একটা হয় আইজিএসটি। কি বললাম? এগুলো যখন টুকবো তখন বলবো, ঠিক আছে? একটা সিজিএসটি, এগুলো খুব জরুরি, এগুলো শুনিস কিন্তু এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। জিএসটি 3 রকমের, একটা কি হয় সিজিএসটি, একটা এসজিএসটি, আর একটা হচ্ছে তোর আইজিএসটি। আরেকটাও লিখে দিই, লিখতে যখন ইচ্ছা করলো, ইউটিজিএসটি। ইউটিজিএসটি। তাহলে সিজিএসটির ফুল ফর্ম জানিস তো কি? সি, মুখে বলছি, পরে যখন লেখাবো তখন বলছি। সিজিএসটির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল, সি ফর সেন্ট্রাল, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এসজিএসটির ফুল ফর্ম মানে এস মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইউটির ফুল ফর্ম বলতে পারবি? না, এটা পারবো না। ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, এই কেন্দ্র শাসিত অঞ্চল বলে না, কেন্দ্র শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে তো? সেই ইউনিয়ন টেরিটরি, ইউটিজিএসটির মধ্যে পড়ে কি? ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর কি আইজিএসটি মানে কি জানিস? না স্যার এটাও জানি, ইন্টিগ্রেটেড। তুই কি বললো এগুলো জেনে রাখতে হবে তোকে, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিএসটি ক রকমের দেখলাম তোকে? স্যার 4 রকমের। কি কি? সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি, আইজিএসটি। অঙ্ক করতে গেলে খুব লাগবে কিন্তু টার্মগুলো ভালো করে দেখ, এখনই অঙ্ক করবে, অঙ্ক সব করে টার্ম আসবে। সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি, আইজিএসটি। সিজিএসটির ফুল ফর্ম কি যদি বলে তোকে, বলে আমরা লিখবে সিজিএসটির ফুল ফর্ম বলে, কি লিখবি? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এসজিএসটির ফুল ফর্ম কি বলবি? স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইউটিজিএসটির ফুল ফর্ম ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর আইজিএসটির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমার যতদূর মনে পড়ছে তোদের যে এরকম বাচ্চা লেভেলে এটা থাকবে না, এই লেভেলে থাকবে না। ইউটিজিএসটি হয়তো থাকবে, এটা থাকবে না, থাকবে এটা এটা এটা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ শোন, এবার দেখ শোন, এখানে আর একটা টপিক পাবো, জানিস তো কি? একটা টপিক পাবো, কি বলতো? ইন্ট্রা স্টেট। আর একটা পাবো কি জানিস তো? ইন্টার স্টেট। এই টার্মগুলো আসবে। একটা ইন্ট্রা স্টেট আর একটা হচ্ছে ইন্টার স্টেট। ঠিক আছে? ইন্টার স্টেট। স্যার ইন্ট্রা কাকে বলে? ইন্ট্রা, ইন্ট্রা মানে একদম পাতি কথায় বলছি। তুই ধর ফোন কিনেছিস, তুই বল না ফোন কিনেছিস, কোথা থেকে কিনেছিস? বল দেখি ফোন কিনেছিস, ফোন তো কিনেছিস, ফোন তো ইউজ করছিস, কোথা থেকে কিনেছিস ফোনটা? কোন জায়গা থেকে? আর দোকান থেকে তো কিনবি, মানে কোন জায়গা থেকে? দোকানে সেই জায়গাটার নাম কি বল? নাগের বাজার থেকে। নাগের বাজার কোন স্টেটের মধ্যে পড়ে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। ঠিক আছে তো? আমার কথাটা ভালো করে বুঝে, তুই বোঝাচ্ছি ব্যাপারটা। তুই যে ফোনটা কিনেছিস কোন দোকান থেকে? স্যার আমি নাগের বাজার একটা দোকান থেকে। নাগের বাজার কোথায় মধ্যে পড়ে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। ঠিক আছে? দোকানটা ওয়েস্ট বেঙ্গলে আছে। আচ্ছা,
তোর অ্যাড্রেসটা কোথায়, তোর রেসিডেন্ট অ্যাড্রেস কোথায়? স্যার ওয়েস্ট বেঙ্গল। তার মানে আমার প্রশ্ন হলো, তুমি যদি একই রাজ্যের মধ্যে একই স্টেটের মধ্যে কেনা বেচা হয় তাকে বলে ইন্ট্রা, বুঝতে পারলি? একই স্টেটের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা, বুঝতে পারলি কি বুঝতে পারলি না? একই স্টেটের মধ্যে হলে তাকে বলে কি ইন্ট্রা। এখানে কি লিখলাম? সেম স্টেট, সেম স্টেট হলে তাকে কি বলে? ইন্ট্রা। আর যদি ধর তুই থাকিস কলকাতায়, ঘুরতে গেছিস বাইরে, ধর বাইরে ঘুরতে ব্যাঙ্গালোর ঘুরতে গেছিস, ওখানে একটা ভালো পছন্দ হলো, একটা ফোন তুলে নিয়ে চলে আসবে। তার মানে কি এই এখানে ট্রানজাকশনটা কোথায় হলো? একই স্টেটের মধ্যে হলো কি, থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, মানে ডিফারেন্ট স্টেট। ডিফারেন্ট স্টেট হলে তখন তাকে বলা হয় ইন্টার। মনে রাখতে পারবি তো? বইতে কি লিখে দেখার দরকারও নেই। তাহলে কি বললাম? একই স্টেটের মধ্যে হলে তাকে বলা হয় ইন্ট্রা, আর ডিফারেন্ট স্টেট হলে তখন তাকে বলে ইন্টার। আর একই স্টেটের মধ্যে হলে, এটা আমি এখন বলেই, যদি তোর বুঝতে অসুবিধা হয় বাড়িতে যাবি, ফোন কেন দেখবি রে তুই? বাড়িতে বাড়িতে এসি কেনা হয়, অনেকের বাড়িতে এসি কেনা হয়েছে, তারপর ফ্রিজ কেনা হয়েছে, তারপর বিভিন্ন রকমের ইলেকট্রনিক গ্যাজেট কেনা হয়, দেখবি তার বিল তো আসছে, দেখবি ওই বিলটা ভালো করে খেয়াল করবি, দেখবি ওই বিলের মধ্যে দেখবি নিচের দিকে লেখা আছে একটা কথা, ভালো করে শোন, সিজিএসটি আর এসজিএসটি, দেখবি কিন্তু বাড়িতে গিয়ে দেখবি, ঠিক আছে? সিজিএসটি আর এসজিএসটি সে তোর ফোনে লেখা থাকতে পারে, যদি কম্পিউটার কেনা থাকে কম্পিউটার বিলে লেখা থাকবে, ল্যাপটপ কেনা থাকে ল্যাপটপের বিলে লেখা থাকবে, এসি বল, ফ্রিজ বল, ওয়াশিং মেশিন বল, তারপর গিজার বল, মাইক্রো ওভেন বল, ঠিক আছে, চিমনি বল, যাই বল, সব কিছুর উপর এগুলো বিল থাকবে। বিলের উপর দিকে একটা বিল দেবে, বিলের মধ্যে কি লেখা আছে, নিচের দিকে লেখা আছে। তো কেন তুই ওটা বাদ দে না, তুই নর্মাল গার্মেন্টস কিনতে গেলে, শপিং মলে গার্মেন্টস কিনতে, তাও তো লেখা থাকবে। আরো বাদ দে, রেস্টুরেন্টে খেতে গেলে সেখানেও লেখা থাকবে। রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে, যে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, যে বিরিয়ানির দাম কত, তো বললো 410 টাকা। আমি বললাম জিএসটি ইনক্লুড নাকি এক্সক্লুড? ইনক্লুড না এক্সক্লুড? তো ওরা বলে না জিএসটি ইনক্লুড আছে, জিএসটি ইনক্লুড আছে, মানে জিএসটি মিলেই কিন্তু 410 টাকা দাম। কিন্তু ওরা যখন বিল করবে তখন বিরিয়ানির দাম 410 টাকা দেখাবে না, বিরিয়ানির দাম কত, সাপোজ ধর 390 বা 395 দেখাবে, মানে বাকিটা জিএসটি দেখবে। ওটা বুঝতে পারি তো? বললি স্যার এতদিন তো আমরা খেতে গেছি, আমরা তো ভাবিনি, আর এতদিন তো জানতি না, এখন জানবি আস্তে আস্তে, কমার্সে এন্ট্রি নিজেও জানতে পারবি। তো খাবারের উপর যে পার্সেন্টেজ জিএসটি থাকে, সেটা সেটা বিভিন্ন গুডস এর উপর বিভিন্ন, দেখ এক একটা জিনিসের উপর এক এক রকম জিএসটি। এটা তো তুই কখনো, এটা তোকে চার্ট করতে হয়, তোর জানার দরকার নেই, তোকে বলে দেবে। তোর জানার দরকার নেই, তোকে বলে দেবে। যেমন সোনার উপর একটা লেভেল আছে, সোনার উপর একটা জিএসটি আছে, বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন রকমের পার্সেন্টেজ আছে, তাই তো? ঠিক আছে তো? হ্যাঁ বল। ওই যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর তো জিএসটি নেই। না সেই জিনিসগুলো দিয়ে ফান্ডটা দিতে তাহলে ওনার না না, ওটার উপর ওটা পরবর্তী সময়। নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি নেই, ঠিক আছে তো? নিত্য প্রয়োজনীয় জিনিস কাদের লাগে? যারা খুব একদম পুরো, মানে কি বলবো, একটা খুব গরিব মানুষ, একদমই গরিব মানুষ, তাদের জন্য ইউজ হয় না, তো এই জিনিসগুলো উপর জিএসটি চালু রাখে দেবে। এই জিনিসগুলো চাই বলে গেছে কি, জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু ফোন জরুরি নয়, জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু, মানে বলছি, এসি জরুরি নয়। তো যেইগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস তার উপর জিএসটি রেটটা কম, ঠিক আছে তো? তাহলে ফোনের উপর জিএসটি কম? না, ফোনের উপর জিএসটি 12%, ফোনের উপর জিএসটি, ফোন তো নিত্য প্রয়োজনীয় জিনিস নয় তো। সবার আগে না 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 না, ওটা আগে না। বেঁচে থাকার জন্য খুব ফোন জরুরি নয়। বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই বেঁচে থাকার জন্য। আচ্ছা দেখ শোন, না না শোন শোন, ব্যাপারটা শোন, বাদ দে শোন, যেটা বলছি, ইন্ট্রাস্টেট, ইন্ট্রাস্টেট মানে একই রাজ্যের মধ্যে হলে সেক্ষেত্রে বসে সিজিএসটি আর এসজিএসটি, এগুলো কিচ্ছু লিখতে হবে না। তাহলে একই রাজ্যের মধ্যে হলে কি বসবে? সিজিএসটি আর এসজিএসটি। ধর সাপোজ, ধর আমি তোকে বলছি, ধর কোনো দোকানে ফোন কিনতে গেলে, তো ওই যেটা উদাহরণ বলছিলাম, ফোন কিনতে গেলি কত, 1800 টাকা সরকার জিএসটি, তাই তো? এই যে, মানে সরকার জিএসটি তো এখন নেবে না, পরে নেবে। আগে ধর দোকানদার এই জিএসটির টাকাটা কার থেকে নিল, তুই যে ফোন কিনলি তোর থেকে 1800 টাকা জিএসটি। এবার দেখবে এই কেনা বেচাটা কোথায় হয়েছে? একই স্টেটের মধ্যে হয়েছে। যদি একই স্টেটের মধ্যে হয়, তখন এই 1800 টাকা তো গভর্নমেন্টকে দিতে হবে, মানলাম। কোন গভর্নমেন্ট? কোন গভর্নমেন্টকে দিতে হবে? দুজন গভর্নমেন্ট আছে, মানে আমি আমাদের এখানে যদি বলি, একজন আছে মোদি গভর্নমেন্ট, ঠিক আছে তো, আর একটা হচ্ছে দিদি গভর্নমেন্ট, তাই তো? ঠিক আছে, একটা মোদি গভর্নমেন্ট, একটা দিদি গভর্নমেন্ট, ঠিক আছে তো? এবার মোদি যদি পুরো 1800 টাকা নিয়ে চলে যায়, দিদি বলবে কেন?
আবার যখন দিদি যখন পুরো 1800 টাকা নিয়ে যাবে, মোদি বলবে কেন? হবে না। তো বলছে একই রাজ্যের মধ্যে হলে, একই রাজ্যের মধ্যে যে ট্রানজাকশনটা হয়, একই রাজ্যে মানে এই টাকাটা দুটো ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। বলছে তুমি কাজ করো, ঝামেলার দরকার নেই, কাজ করো, তুমি 900 নাও, আমি 900 নিই, তুমি 900 নাও, আমি 900 নিই। ঠিক আছে তো? তাহলে এটা কখন হবে? যদি একই রাজ্যের মধ্যে হয়, একটা রাজ্যের মধ্যে হলে। ঠিক আছে তো? স্যার যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হয়, তখন পুরোটাই মোদি নিয়ে নেবে, পুরোটাই মোদি নিয়ে নেবে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হলে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে কি বুঝতে পারলি এখানে? স্যার এটা বুঝতে পারলাম যে সেম স্টেটের মধ্যে হলে সিজিএসটি আর এসজিএসটি বলে, মানে সিজিএসটি মানে এটা হলো মোদি আর এটা হলো মমতা। ঠিক আছে? আর যদি তো ডিফারেন্ট স্টেট হয়, সেক্ষেত্রে একটাই বসে, সেটাকে বলে আইজিএসটি। কি বলবে? আইজিএসটি। এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব জরুরি, তো অঙ্ক থোড়াই দেবে, তো এরকম শর্ট কোশ্চেন দেবে। ঠিক আছে তো? তাহলে ডিফারেন্ট স্টেট হলে কি বসবে? আইজিএসটি। তাহলে কি কি বুঝতে পারলি? স্যার সিজিএসটি বুঝলাম, আইজিএসটি বুঝলাম, স্যার ইউটিজিএসটি মানে ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে স্যার, ইউনিয়ন টেরিটরি জিনিসটা কি একটু বলে দিই, তো লাগবে না, তবু আমি বলে দিচ্ছি। টপিকটা যখন লিখলাম আমার বলতে একটু ইচ্ছা করলো। ইউটিজিএসটি যদি সেম স্টেটের মধ্যে হয়, যদি সেম স্টেটের মধ্যে হয়, ভালো করে শুনছি, যে সেম স্টেটের, সেম স্টেট তো বলবো না, সেম ইউনিয়ন টেরিটরি বলতে পারি। সেম ইউনিয়ন, ধর একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে, একই ইউনিয়ন টেরিটরির মধ্যে। ঠিক আছে তো? ইউনিয়ন টেরিটরি জানিস কোন কোনগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেরকম একটা ধর কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে তো? তো ধর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি একই কেন্দ্রশাসিত অঞ্চল, একই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি গুডস কেনা বেচা হয়, তাহলে কি বসবে স্যার এখানে? এখানেও বসবে সিজিএসটি আর ইউটিজিএসটি, আইজিএসটি, এই সরি এসজিএসটি না, ইউটিজিএসটি। কি লিখলাম? ইউটিজিএসটি, এটা বলবো। ঠিক আছে? একই ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে। স্যার যদি ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে হয়, যদি ধরুন ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি, বা ধরুন অর ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি লিখি, অসুবিধা নেই। ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি লিখলে কি বলবে? বলে এখানে আইজিএসটি। এটা তো থাকবে না, তো আমি বলে দিলাম, আমার মনে হয় বইতে নেই এর। এবার মোটামুটি একটু তোকে একটু কনসেপ্ট দিলাম, এবার আমি আমাদের নোট লেখানো আরম্ভ, জাস্ট ছোট কিছু বললাম, যে মোটামুটি একটা আইডিয়া হলো জিএসটি সম্পর্কে। স্যার টুকবো? কিছু টুকতে হবে না, কিছু টুকতে হবে না, এবার লেখ, যেখান দিয়ে টুকতে হবে সেখান দিয়ে টুক, লেখ। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, কি লিখবি? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, লেখ লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ জিএসটি, জিএসটির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবো, জিএসটির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবো। কি লিখলাম? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ জিএসটি। লাইক প্রথম পয়েন্ট লিখবো, 1 নম্বর পয়েন্ট লিখবি, লাইক জিএসটি, লাইক জিএসটি is charged, GST is charged at prescribed rate like GST is charged at prescribed rate। এই প্রেসক্রাইব রেট মানে বুঝতে পারি তো, একটা প্রেসক্রাইব করা আছে, ডিটারমাইন করা আছে, এই রেটই বসবে, 5, 12, 18, 28 এর মধ্যেই বসবে। জিএসটি is charged at prescribed rate, ঠিক আছে, on every sale of goods, on every sale of goods, on every sale of goods, ঠিক আছে তো, or rendering of services, rendering of services। তাহলে লাইনের লেখাটার মানে তো বুঝতে পারবি অঙ্ক করতে করতে, যে জিএসটি যে চার্জ করা হয়, শুধু কি গুডস এর উপর চার্জ করা হবে? না, গুডস এবং সার্ভিসের উপর, দুটোর উপরই জিএসটি চার্জ করা হয়। এই যে ধর, সাপোজ ধর আমি তোকে বলছি, ধর নিশ্চয়ই জানবি এইগুলো, এই যে ধর আমরা রিচার্জ করছি, ধর মানে কি বলবো, ধর জিওর যে রিচার্জ করি, ধর ইন্টারনেট যে রিচার্জ করি, ফোন না, ফোনের উপরও হয়, ইন্টারনেট যে রিচার্জ করছি, তো আমার ধর, হ্যাঁ বল।
ফোন ফোনের আমি বলছি দেখ এই ধর মানে আমরা যে লোকাল কেবল যে ইউজ করি, লোকাল কেবল কেন বলবো, ধর আরে যে ইন্টারনেট ইউজ করছি, ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করছি, প্রথমে তো একটা বিল আসে। তাহলে আমার যে প্যাকেজ নেওয়া 999 টাকা প্যাকেজ, 999 টাকা প্রতি মাসে। 999 টাকা দিলে হয় না আমার? আমাকে 999টাই হয়তো 1100-র কাছাকাছি চলে যাবে। কারণটা বুঝতে পারলি তো কেন? জিএসটি। কারণটা হচ্ছে জিএসটি। তার মানে এটা তো সার্ভিস, এটা তো সার্ভিস, এটা তো সার্ভিস। তো কি বলছে, জিএসটি ইজ চার্জ অ্যাট প্রেসক্রাইব রেট। জিএসটি চার্জ করা হয় একটা প্রেসক্রাইব রেটে চার্জ করা, মানে ওই 5, 12, 18, 28 এর মধ্যেই কোনো না, যে তোর যে প্রোডাক্ট আছে তার উপর বা তোর যে সার্ভিস আছে তার উপর পার্সেন্টেজ বসবে। এখন যদি তোর গোল্ড হয় তার উপরে একটা পার্সেন্টেজ, ফোন হলে একরকম পার্সেন্টেজ, গাড়ি হলে একরকম পার্সেন্টেজ, বিভিন্ন রকমের কি জিনিস সেটার উপর ডিপেন্ড করবে। GST is charged at prescribed rate on every sale of goods. Every sale of goods. বললাম every sale of goods. ঠিক আছে? And rendering service. Goods বেচলেই যে জিএসটি নেবে এমন কোনো কথা নেই। সার্ভিস বেচলেও জিএসটি নেবে। সার্ভিস বেচলে যে সমস্ত যারা কোর্স, এদের বলছি ধর এদের ফিজিক্স ওয়ালা যে কোর্স, নাম তো শুনেছি ফিজিক্স ওয়ালা, আন একাডেমি, ঠিক আছে তো? তো এই সমস্ত যারা যে বাইজুস বললো, তো এরকম যে ওরা যে কোর্স গুলো বিক্রি করে, অনেক কোর্স কেনে তো তার মধ্যে জিএসটি চার্জ আছে। কোর্সের যে ভ্যালু তার মধ্যে জিএসটি নেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে স্যার কত টাকা জিএসটি নেয় এই পড়াশোনার উপর? কত পার্সেন্ট জিএসটি আছে জানিস? 12%। 12% জিএসটি নেয়। তুই কোর্স নিবি, দেখ ভাব, পড়াশোনা করে তুই শিক্ষিত হবি, তার উপরে জিএসটি। ঠিক আছে তো? কিন্তু দেখ তুই ওই সোনা কিনতে যাবি, তার উপরে এত জিএসটি না। বাস্তব সম্পর্কে না, 3%। ঠিক আছে তো? তো ব্যাপারটা বুঝতে পারলি তো? এখানে দেখ কি বলছে, জিএসটি ইজ চার্জ অ্যাট প্রেসক্রাইব রেট অন এভরি সেল অফ গুডস অর রেন্ডারিং সার্ভিস। তাহলে কি জিএসটি শুধু গুডস এর উপর চার্জ করা হয় না, সার্ভিসের উপর জিএসটি চার্জ করা হয়। এক্সাম্পল লে আর জিএসটি রেট বলে দিয়েছি তোকে। আর এটা একটু টুকে নিতে পারিস। আমি জিজ্ঞাসা করছি, আমাকে বলতে হবে, ধর কলকাতা, এটা আছে কলকাতা, আর টুকতে পারিস উদাহরণটা, আর এটা ধর বোম্বে। ঠিক আছে, কলকাতা আর বোম্বে। তো কলকাতা কোন স্টেটের মধ্যে পড়ে জানিস তো? আর বোম্বে কোন স্টেটের মধ্যে পড়ে জানিস? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ঠিক। রিডিয়ান হচ্ছে মুম্বাই মিশন। ঠিক আছে, মহারাষ্ট্র লেখ। তাহলে কলকাতা, এটা কথা বলিস না, সব কথা পরে হবে, শোন। তাহলে কি হচ্ছে, কলকাতা থেকে বোম্বের মধ্যে যখন কোন ট্রানজাকশন হবে, তাহলে এটা কি একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেট ট্রানজাকশন হবে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ইন্টার স্টেট। তখন তাকে কি বলা হয়? ইন্টার স্টেট। ঠিক আছে, ইন্টার স্টেট। আর এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে বসবে আইজিএসটি। মনে থাকবে? এটা ছোট ছোট একটা এক্সাম্পল দিয়ে দিলাম যাতে মনে রাখতে পারিস। আর ইন্টারেস্টেড সেল লিখলে ভালো হয়, সেল। তোরা বাচ্চা তাই সেল লিখলাম, যখন কলেজে উঠবো এখানে বলবো ইন্টারেস্টেড সেল বলবো না, সাপ্লাই কথাটা ইউজ করবো ওখানে, সাপ্লাই। বাট এখন তোকে বলে লাভ নেই। ঠিক আছে তো? ওটা ট্যাক্সের ভাষায় বলবো সাপ্লাই। আচ্ছা, এবার ধর আর একটা এক্সাম্পল, কলকাতা থেকে যখন আমার ট্রানজাকশনটা হবে দুর্গাপুরে, কোথায়? দুর্গাপুরে। তাহলে জানিস তো কলকাতা কোথায়? ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুর কোথায়? জানিস দুর্গাপুর কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। দুটোই তো ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটাও ওয়েস্ট বেঙ্গল, এটাও ওয়েস্ট। দুটো যখন একই স্টেটের মধ্যে, তখন তাকে কি বলা হয়? ইন্ট্রা। তখন তাকে বলা হয় ইন্ট্রা স্টেট সেলস। এক্ষেত্রে বলবে কি সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। ঠিক আছে তো? টুকলি না তো এটা? এটা কিন্তু তোর মানে পরবর্তী সময় সুবিধা হবে, এমসিকিউর জন্য, পরীক্ষার আগে রিড করার জন্য খুব সুবিধা হবে। যাই হোক, টুকলি না ঘুরিয়ে দেবো, দেখ আমি তাহলে পরেরটা জিনিস। ঠিক আছে, মানে আমি পরের এক্সাম্পলে যাবো। বুঝলি না? বুঝলি না? কেন? সবজি আমরা
বলবো? লাইক এক্সাম্পল তো, লাইক ফার্ম। ফার্ম মানে বুঝতে পারছিস তো? এই ফার্ম মানে কি? দোকান। সেলেদার, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি মানে দোকানের নাম ফার্ম। সোল্ড গুডস, লাইক ফার্ম সোল্ড গুডস। জার্নাল তোরা জানিস, আমি যখন যেটা বলবো সেটা শুনবি। ফার্ম সোল্ড গুডস রুপিস 1,00,000 টাকা। মানে ফার্ম গুডস বিক্রি করেছে 1,00,000 টাকা। কাকে? কাস্টমারকে। টু কাস্টমার। ফার্ম 1,00,000 টাকার গুডস বিক্রি কাস্টমারকে। ঠিক আছে, কমা দিয়ে লিখ জিএসটি, কমা দিয়ে লিখ জিএসটি রেট বলে দেবে, পরীক্ষা তোকে বলে দেবে জিএসটি রেট 18% বলেছে। ঠিক আছে, কি বলে জিএসটি রেট 18%। তাহলে কি বলতে পারলি? ফার্ম গুডস বিক্রি করেছে 1,00,000 টাকা দিয়ে। কাকে গুডস বিক্রি করেছে? কাস্টমারকে 1,00,000 টাকার গুডস বিক্রি করেছে এবং জিএসটি রেট 18%। কোনো জার্নাল লিখতে বলছি না, আমি যেমন যেমন বলছি ওগুলো শুনে নে। তাহলে দেখ, আমার সঙ্গে লিখবি, আমার সঙ্গে সঙ্গে লিখবি কিন্তু বলছি, আমার সঙ্গে সঙ্গে চল, সুবিধা হবে। কেন বুঝিয়ে দিলাম তো আগে। লেখ সেল অফ গুডস। তাহলে আমি যে গুডসটা বিক্রি করছি তার ভ্যালুটা কত? যে গুডসটা বিক্রি করা হচ্ছে তার ভ্যালুটা কত? 1,00,000 টাকা। গুডস যে বিক্রি করা হয় তার ভ্যালু হচ্ছে 1,00,000। তাহলে আমি যে কাস্টমারকে যে গুডস বিক্রি করলাম 1,00,000 টাকা, আমি কি কাস্টমার কাছ থেকে 1,00,000 টাকাই নেবো? নাকি সরকার কি বলে দিয়েছে তুমি যে কাস্টমারকে গুডস বিক্রি করবে, যদি 1,00,000 টাকার গুডস বিক্রি করো তার উপর তো তুমি জিএসটি নেবে, আর যদি তুমি না দাও তোমার গাড়ির থেকে টাকাটা দিতে হবে। ঠিক আছে তো? তাহলে তোমাকে জিএসটি নিতে হবে। ঠিক আছে তো? ইয়ে, তুই ভাব, নর্মালি ভাব, এই তোরা যে পিভিআর এর সিনেমা দেখতে যাস, জানিস তো জিএসটি বসে? বললি স্যার এত দেখেই নি কোনোদিন। 250 টাকা বা 300 টাকা যে টিকিট কাটে ওটাই তো দিয়ে দিই, 300 টাকা বলে দিয়ে দিই, তো দেখি না বিলটা দেখবি ভালো করে। ইভেন আমি যখন রেস্টুরেন্টে খেতে যাই, কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ওখানে ওদের একটা জিএসটি নাম্বার থাকে ওপরে, জিএসটি নাম্বার থাকে। ঠিক আছে, জিএসটি নাম্বার 15, এগুলো তো জানার বিষয় না, তবুও বলি জিএসটি নাম্বার 15 ডিজিটের হয়, জিএসটি নাম্বার 15 ডিজিটের হয়। এবং আমি ওখানে জিএসটি নাম্বার থাকে না উপরে, আমি ওটা দেখি এটা আদৌ লিগাল তো, মানে আমি সার্চ করে দেখি জিএসটি নাম্বার আছে তো আদৌ। জিএসটি নাম্বার যদি না থাকে সঙ্গে সঙ্গে কেস করে দিতে পারবো, সঙ্গে সঙ্গে কেস করা যায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কেস করে দেওয়া যায়। তো জিএসটি নাম্বার থাকে, অনেকের থাকে। হ্যাঁ হ্যাঁ, সেইটার খাবারটা কিনতে গিয়ে আবার ফ্রিতে পাওয়ার ব্যাপার না। ব্যাপারটা আমি বললাম আর কি, জিএসটি অনেক সময় চেকিং করা হয় যে জিএসটি নিচ্ছে, যে আমার থেকে জিএসটি নিচ্ছে কিন্তু ও জিএসটি আছে তো, জিএসটি রেজিস্ট্রেশন করা আছে তো, এগুলো দেখতে হয়। তোরা দেখবি যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখবি অনেক দোকানের বাইরে দেখবি জিএসটি এর লেখা দেখবি, এরকম নাম লেখা দেখবি দোকানের বাইরে, দেখবি দোকানের ব্যানার থাকে না, দেখবি সামনে জিএসটি এর লেখা থাকে, এরকম লিখে একটা নাম্বার লেখা থাকে জিএসটি এর, 15 ডিজিটের একটা নাম্বার থাকে, 15 ডিজিটের একটা নাম্বার থাকে। দেখবি প্রথম আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, 19 থেকে শুরু হবে, দেখবি প্রথমে লিখবে 19, তারপর আমাদের এই পাড়াতে হাঁটতে হাঁটতেই দেখবি অনেকগুলো দোকানে আছে জিএসটি, ওই পপুলার নগরে তো এরকম লেখা থাকে জিএসটি নাম্বার। তো যাই হোক, কি বললাম, গুডস বিক্রি করা হয়েছে কত? 1,00,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে কাস্টমারকে। ঠিক আছে তো? এবার তো ও যে কাস্টমারকে 1,00,000 টাকার গুডস বিক্রি, কাস্টমার থেকে শুধু 1,00,000 টাকা নেবে না, ওর সঙ্গে আরো কত নেবে এক্সট্রা? 18%, এক্সট্রা আরো 18% নেবে। এই 18%টা কি? এটাকে বলে জিএসটি। তো তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি এত কেন ধরে ধরে বলছি, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে বলে জিএসটির ফুল ফর্ম বলতে পারবি তো? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দিতে পারে, কিন্তু হয় দেবে কস্ট ট্যাক্সে আর না হলে দেবে অ্যাকাউন্টসে, দেবেই। ঠিক আছে, দিতে পারে। তাহলে 1,00,000-এ 18% করলে কত হলো? 18,000 টাকা। টুকছিস তো এটা? তাহলে এটা হচ্ছে 1,18,000 টাকা টোটাল। তাহলে এই টাকাটা কার কাছে যাবে? 1,00,000 টাকা বলতে পারবি, আর এই 18,000 টাকা আগেই বললাম তো 1,00,000 টাকা যাবে কার কাছে? কোম্পানির কাছে বা ফার্মের কাছে। আর এই 18,000 টাকা কার কাছে যাবে? গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের কাছে যাবে। ঠিক আছে, আর এটা কি হবে? টোটাল অ্যামাউন্ট, লিখবো টোটাল অ্যামাউন্ট রিসিভ। তাই তো? আজকে ধর আমি দোকান খুলেছি, কাস্টমার আসলো, ওকে আমি 1,00,000 টাকার গুডস বিক্রি করলাম। গুডস যে বিক্রি করলাম তার ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা। গুডসের ভ্যালু 1,00,000 টাকা। এবং যখনই 1,00,000 টাকা গুডস বিক্রি করলাম, বললো নাও 1,00,000 টাকা নাও, গুডস গুডস নিয়ে চলে যাচ্ছে। বলছে না না না, হবে না, আরো 18,000 টাকা দিতে হবে। বলছে কেন? বলছে এই যে তোমাকে এই গুডস বিক্রি করলাম, আমাদের দেশের নিয়ম হচ্ছে গুডস বিক্রি করলেই সঙ্গে সঙ্গে তোমার উপর একটা জিএসটি চাপাতে হবে, এবং জিএসটি টাকাটা আমি নেবো না, এই টাকাটা আমি গভর্নমেন্টকে দিয়ে দেবো। ঠিক আছে তো? দিতেই হবে, কিচ্ছু করার নেই, দিতেই হবে। তো 1,18,000 টাকা, যদি স্যার জিএসটি না দিলে গুডস বিক্রি করবো না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল টোটাল অ্যামাউন্ট রিসিভ। তার মানে আমি কাস্টমার থেকে কত টাকা পেলাম? 1,00,000 টাকা গুডস এর দাম পেলাম আর 18,000 টাকা জিএসটির দাম পেলাম।
টোটাল 1,18,000 টাকা পেলো। তাহলে বোঝা গেল 2 নম্বর, এটা যে 1 নম্বর এক্সাম্পল করলো, 2 নম্বর লেখ আন একাডেমি, আন একাডেমি, ঠিক আছে তো, সোল্ড, আন একাডেমি সোল্ড ক্লাসেস, কি করেছে আন একাডেমি ক্লাস বিক্রি করেছে, ক্লাস বা ক্লাস বিক্রি করে, এই আমি যে তোকে পড়াচ্ছি এটা কি করছি, ক্লাস বিক্রি করছি, তোকে ক্লাস বিক্রি করছি, ঠিক আছে তো, আন একাডেমি সোল্ড ক্লাসেস, ঠিক আছে, টু স্টুডেন্টস। তাহলে আন একাডেমিক ক্লাসগুলো কাকে বিক্রি করবে বল দেখি, আন একাডেমিক ক্লাস কাকে বিক্রি করবে, স্টুডেন্টকে বিক্রি করবে, ঠিক আছে তো। তো আন একাডেমি তো স্টুডেন্টকেই ক্লাসগুলো বিক্রি করে, তাহলে আন একাডেমি সোল্ড ক্লাসেস টু স্টুডেন্টস, টু স্টুডেন্টস, ঠিক আছে, কত টাকা দিয়ে, ফর রুপিস কত টাকা দিয়ে বিক্রি করলো, ক্লাস 5,00,000 টাকা, মানে স্টুডেন্টস বলেছি, দেখ একজন বিক্রি করেন, এরকম বহু স্টুডেন্ট আছে, ঠিক আছে, ওদের কোর্স নিয়েছে। সাপোজ ধর একটা কোর্স, ধর আন একাডেমি ধর সাপোজ ধর 12 সায়েন্সের একটা কোর্স বিক্রি করেছে, কি বুঝতে পারছিস? 5 লাখ হ্যাঁ 5,00,000 টাকা, ধর ধর হ্যাঁ হ্যাঁ কোর্স। বলছি শোন না, ব্যাপার শোন আগে, না শুনলে বুঝবি কি করে। সাপোজ ধর আন একাডেমি ধর সাপোজ ধর একটা করবে ম্যাথস, এবার আন একাডেমি কি শুধু বেঙ্গলের লোক পড়বে, সারা ভারতবর্ষের লোক পড়বে, ধর টুয়েলভে যারা পড়ে, ধর টুয়েলভ মানে হতো ধর সিবিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের ম্যাথের কোর্স বিক, পুরো টুয়েলভে ম্যাথের কোর্স বিক্রি হয়। এবার যতজন পড়ে ম্যাথের, তো ওরা কি বলবি, ম্যাথের কোর্সের দাম 5,00,000 টাকা, একজনকে বিক্রি করেনি, 5,00,000 টাকা, ধরে একটু কম বললাম 5,00,000 টাকা, মানে সব মিলিয়ে 5 ক্লিয়ার? হ্যাঁ, প্লাস না না ধর সাপোজ ধর ম্যাথের কোর্সটা বিক্রি হয় 5,00,000 টাকা, একজনের কাছে কেন, যতগুলো স্টুডেন্ট পড়ে ধর ক্লাস 12 যতজন পড়ে, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা, তো এরকম এরকম ব্যাপার, সাপোজ ধর আমি আর ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়া ক্লিয়ার হয়ে যাবে, ধর সাপোজ ধর আমার 6 সেমিস্টারের কোর্স আছে, ঠিক আছে, কোর্স আছে, এবার ধর আমার কাছে ধর 200 জনের মতন এনরোল আছে, 200 জনের মতন এনরোল আছে, তাহলে কত, 200 জনের মতন যদি এনরোল হয়, আমার কোর্স ফি 5,000 টাকা, তো 200 ইন্টু 5,000 কত হচ্ছে বল, 200 ইন্টু 5,000 কত হচ্ছে, 10,00,000 টাকা, বুঝতে পারলি তো, নর্মাল 6 মাসের কোর্স, এটা 6 মাসের কোর্স, এরকম ব্যাপারটা, তার মানে ধর ওর কাছে ধর একজন স্টুডেন্ট ক্লাস নেবে না, ওর কাছে তো আন একাডেমির কাছে ধর ক্লাস 12 এর ম্যাথের জন্য একজন এনরোল নেবে না, তো এরকম ধর আমি তো জাস্ট নর্মাল 200, এরকম ওদেরকে যেহেতু অল ওভার ইন্ডিয়ায় পড়ে, ওদের 2,000 3,000 5,000 স্টুডেন্ট এনরোল করে, আরো বেশি এনরোল করতে পারে, টোটাল 5,00,000 টাকা, টোটাল পার পার্সন, ওদের ওদের কোর্স ফি কত হয়, 5,000 6,000 টাকা করে কোর্স একজন, ঠিক আছে, বা আরো কম হয়, ঠিক আছে। যেমন ফিজিক্স ওয়ালে লাস্ট যখন ওর আমি ইন্টারভিউ শুনছিলাম, অল ওভার ইন্ডিয়াতে ওর 30 লাখ স্টুডেন্ট পড়ে, অল ওভার ইন্ডিয়াতে 30 লাখ স্টুডেন্ট পড়ে, সারা ভারতবর্ষে 30 লাখ স্টুডেন্ট পড়ায়, বুঝতে পারলি তো, 30 লাখ স্টুডেন্ট পড়ায়, তাহলে ব্যাপারটা বুঝতে পারলি, আন একাডেমি ও ওর স্টুডেন্টদের, আন একাডেমি স্টুডেন্টের ক্লাসগুলো বিক্রি করে ফর রুপিস 5 লাখ, ঠিক আছে, মানে 5,00,000 টাকায় বিক্রি করছে, একজনকে বিক্রি করেনি, বুঝতে পারলি, একজনকে বিক্রি করে, যতজন পড়ে সবাইকে, স্যার এত কম টাকা, আরো অনেক বেশি টাকা হয়, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এত কম টাকায় বিক্রি হয় না ক্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব, এটা লিখে দিলাম, এবার লেখ, কমা দিয়ে লেখ জিএসটি রেট 18%, ভাব এই নিয়মটাই আমার কাছে খুব খারাপ লাগে, যে পড়াশোনা করবে স্টুডেন্ট, তো পড়াশোনা শিখছে, যেই জিনিস মানুষ পড়াশোনা শিখছে, পড়াশোনা যেই জিনিস শিখছে, মানে দেশ তো শিক্ষিত হচ্ছে, এরা চাকরি বাকরি পাবে, ঠিক আছে তো, তাহলে দেশের তো ভালো হবে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে, কেউ সিএ হয়ে বেরোবে, দেশেরই তো উন্নতি হবে। তো পড়াশোনা শেখার জন্য 18% জিএসটি, কিন্তু তুই ভাব, মানে তোরা ভাববি এমন অনেক জিনিস আছে যেই জিনিসগুলো সমাজের পক্ষে ক্ষতিকর, তার উপর জিএসটি পার্সেন্ট অনেক কম, তার মানে পড়াশোনা জিনিস শিখছিস, যে পড়াশোনা জিনিস শিখছিস তার উপর 18% জিএসটি, জিনিসটা ঠিক নয় না। তা পড়াশোনা যে শিখছিস তার উপর জিএসটি, বলছে যে পড়াশোনা সবাই শিখবে, চলো জিএসটি নিয়ে থেকে, সরকারের মেন উদ্দেশ্য টাকা কোথা থেকে আসবে, ঠিক আছে। তো দেখ এখানটা দেখ কি বলছে, এটা দেখ তোরা যে নর্মালি কোচিং সেন্টার পড়ছিস সেখানে জিএসটি লাগবে না, কিন্তু ধর কোনো প্রফেশনাল কোর্স করতে গেলে সেখানে জিএসটি লাগবে, প্রফেশনাল কোর্স করতে গেলে জিএসটি দিতে হবে, কোনো এমন কোনো ইনস্টিটিউটে ভর্তি করলি সেখানে জিএসটি দিতে হবে, ঠিক আছে, ইনস্টিটিউটে ভর্তি হলে জিএসটি দিতেই হবে। আচ্ছা দেখ শোন, 2 নম্বর পয়েন্টটা লেখ, 2 নম্বর পয়েন্টটা লেখ, হলো তো, এবার লেখ অ্যান্সারটা, লেখ অ্যান্সার চলে আয়,
লেখ কি লিখবি প্রসিডস লেখ প্রসিডস ফর রেন্ডারিং সার্ভিস এইগুলোই কিন্তু এমসিকিউ তে আসবে বুঝিস তখন জার্নাল দেবেন এরকম পয়েন্ট দেবে এরকম পয়েন্ট তুলে দেবে তোকে বলতে হবে কত কি হবে প্রসিডস ফর রেন্ডারিং অফ সার্ভিস তুই যে সার্ভিস দিয়েছিস তার ভ্যালু কত 5,00,000 টাকা তাহলে আন একাডেমি কি যত স্টুডেন্ট পড়বে তার থেকে শুধু 5,00,000 টাকাই তুলবে না তার সঙ্গে জিএসটিও তুলবে এই যেমন ধর সাপোজ ধর আমার একটা কোর্সের ফিস ধর 5,000 টাকা তা আমি তো 5,000 টাকা নেবো না ওর সঙ্গে আর একটা জিএসটি পার্সেন্টেজ জোড়া আছে ঠিক আছে তো তাহলে ধর 5,900 টাকা বুঝতে পারলি তো তাহলে কাস্টমারের থেকে স্টুডেন্টের থেকে 5,900 টাকা এই 900 টাকা আমি গভর্নমেন্টকে দিয়ে দেবো ব্যাপারটা বুঝতে পারলি 900 টাকা গভর্নমেন্টকে দিয়ে দেবো আশা করি বুঝতে পারলি ব্যাপারটা তাহলে বল 5,00,000 টাকা প্লাস জিএসটি কর জিএসটি কত পার্সেন্ট হবে 18% বল 5,00,000 18% কত হয় 90,000 টাকা টোটাল কত হলো 5,90,000 এটাকে কি বলে টোটাল অ্যামাউন্ট রিসিভ লেখ টোটাল তাহলে 5,00,000 টাকা এই 5,00,000 টাকা কে নেবে 5,00,000 টাকা কে নেবে বলতে পারবি আন একাডেমি এই 5,00,000 টাকা নেবে আন একাডেমি আর 90,000 টাকা কে নেবে গভর্নমেন্ট তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস তো ব্যাপারগুলো এগুলো কিন্তু বুঝতে হবে তোকে 3 নম্বর পয়েন্টে চলে আয় সেল অফ গুডস লিখবো কি সেল অফ গুডস or rendering services ঠিক আছে গুডস বেচলে বা সার্ভিস বেচলে কি বললাম গুডস বেচলে বা সার্ভিস বেচলে তার উপর কি নেওয়া উচিত আমার গুডস বেচলে বা সার্ভিস বেচলে তার উপর আমার কি নেওয়া উচিত জিএসটি নেওয়া উচিত জিএসটি নেওয়া উচিত ঠিক আছে আচ্ছা গুডস বেচলে সার্ভিস নেওয়া উচিত সরি জিএসটি নেওয়া উচিত না দেওয়া উচিত বল দেখি নেওয়া উচিত দেওয়া উচিত না গুডস কিনলে দেওয়া উচিত তুই ফোন কিনতে গেলে জিএসটি দেওয়া উচিত কিন্তু তুই যদি ফোন বেচিস তখন জিএসটি নেওয়া উচিত ঠিক আছে লেখ চার একদিকে লেখ ইন্ট্রা লেখ ইন্ট্রা স্টেট সেলস একদিকে লেখ ইন্ট্রা স্টেট সেলস ঠিক আছে আর একটা লেখ ইন্টার একদিকে লেখ ইন্টার স্টেট সেলস ব্যাকেটে লেখ when like when sales takes place when sales takes place ঠিক আছে within the state within the state within the state তার মানে যখন সেলটা তোমার স্টেটের মধ্যে হয় সেলটা যখন কোথার মধ্যে হয় স্টেটের মধ্যে হয় কি বলেছিলাম বল কিছুক্ষণ আগে বোঝালাম না ইন্ট্রা কাকে বলে ইন্ট্রা কাকে বলে কি বললাম বল ইন্ট্রা কাকে বলে কি বলেছিলাম ইন্ট্রা কাকে বলে কি বলেছিলাম স্টেট মানে যখন স্টেটের মধ্যে হয় ট্রানজাকশন যখন স্টেটের মধ্যে হয় লিখেছি দেখ উইদিন দ্য স্টেট যখন স্টেটের মধ্যে হয় তখন তাকে বলে ইন্ট্রা ঠিক আছে তো এবার ওইদিকে লেখ হোয়েন এইগুলো সব মনে রাখবি কিন্তু এই যে এই লেখাচ্ছি লেখাটাই খুব জরুরি হয়ে যাবে এমসিকিউর জন্য তুই দেখবি এমনি এমসিকিউ জিএসটি এমসিকিউ পেরিয়ে যাবে এগুলো করার পর লেখ হোয়েন টেক্স প্লেস when takes place within when takes place within two state দেখ মনের মধ্যে কোশ্চেন থাকলে করবি হ্যাঁ এগুলো বুঝিয়ে দিচ্ছি এবার লাইনের মানে বুঝতে অসুবিধা হলো বলছে যখন এই ট্রানজাকশনটা দুটো স্টেটের মধ্যে হবে দুটো স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টার স্টেট ঠিক আছে একটা বললাম ইন্ট্রাস্টেট কাকে বলে আর একটা ইন্টারস্টেট কাকে বলে দুটোই বোঝালাম কিন্তু বুঝতে পারলি ব্যাপারটা মাথায় ঢুকলো তো সাপোজ ধর এটা 18% বলেছে সাপোজ ধর এটা 18% বলেছে দেখ যেমন করে বলছি এবার টুকবি কিন্তু তোর নিজের বোঝার সুবিধা হবে
18%। তো ধর সাপোজ ধর কোনটা 18% কোনটা লিখলাম? স্টেটেডটা লিখলাম 18%। ঠিক আছে, তাহলে সেটাই 18% দুটো ভাগ হয়ে যাবে না? 9 হয়ে যাবে, বলেছিলাম 9 হয়ে যাবে। কেন একই রাজ্যের মধ্যে হলে 9 হয়ে যাবে। একটা 9 কে নেবে? মোদি মানে সিজিএসটি। আর একটা 9 কে নেবে? এসজিএসটি মানে দিদি, এসজিএসটি। তাহলে সি ফর কি? সি ফর বল, সি ফর কি? সেন্ট্রাল। আর এস ফর স্টেট। এইগুলো সুন্দর করে এই চার্ট করা থাকলে তো সুবিধা হবে, বুঝতে পারলি ব্যাপারটা? যেমন যেমন ভাই টোকালাম, এবার টুকে নে। বুঝিস তো? এই যে সুন্দরভাবে টুকে দিচ্ছি, এইগুলো করাচ্ছি, এগুলো বাড়িতে কিন্তু দেখতে হবে, তাহলে তোর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে তো? এটা একদিকে পড়ানো না, জানিস ট্যাক্সের একটা জিনিস পড়ানো হয়ে গেল। এটা একটা সুবিধা, ট্যাক্স একটা পড়ানো, ট্যাক্সের জিএসটির কনসেপ্ট একটু পড়ানো হয়ে গেল। ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড ফার্স্ট চ্যাপ্টারে আছে জিএসটি। তো ওখানে একটু কনসেপ্ট একটু মোটামুটি জানো, তখন আর অতটা বলতে হবে না। এবার লেখ, এখানে লেখ। আর ডিফারেন্ট স্টেটের মধ্যে কি হয় বলেছিলাম? কি বুঝলাম? ডিফারেন্ট স্টেট হলে কি হয়? ডিফারেন্ট স্টেট হলে কি বলেছিলাম মনে আছে? পুরোটাই মোদি নেবে না, কি বলেছিলাম ওটাকে? আইজিএসটি। আইজিএসটি বলবে না তোকে, তোকে এক্সাম্পল বলবে তো, তোকে এরকম এক্সাম্পল বলবে, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো গুডস বিক্রি করারও পার্ট নাই, তাহলে এখানে কোন জিএসটি অ্যাপ্লিকেবল? বলবে সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি। এটা তোকে বলে দেবে, এরকম কোশ্চেন করবে কিন্তু তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? এটা কি বলবে এখানে? আইজিএসটি। আইজিএসটি মানে স্যার আই ফর ইন্টিগ্রেটেড লিখে রাখ, আর বাকি তো জিএসটি ফুল ফর্ম জানিস, আর লিখলাম না। ইন্টিগ্রেটেড লেখ, ইন্টিগ্রেটেড লেখ। হোল অ্যামাউন্ট মানে পুরো অ্যামাউন্ট বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট। হোল অ্যামাউন্ট বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট, পুরো অ্যামাউন্টটাই চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলি? এটা না আমরা ট্যাক্সও এটা বারবার বলি, এই জিনিসটাই জানার দরকার হয়। যে তোকে এটা ঢোকালাম না, কলেজে এই টাইপের প্রচুর কোশ্চেন আমাদের ফাইনাল ইয়ার এই সব কোশ্চেন খুব দেয়, মানে বিকম ফিফথ সেমিস্টারে। এবছর লাস্ট বছরও দিয়েছিল, বললো কি বলতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গুডস বিক্রি, একটা স্টেট একটা নাম বলে দিয়েছে, বলছে বলো কলকাতা থেকে গুডস বিক্রি করা হয়েছে কোথায়? তাহলে লিখেছিল কি জন্য লিখেছিল? কি একটা লিখলো, ব্যাঙ্গালোর। কলকাতায় গুডস বিক্রি ব্যাঙ্গালোর, বলছে বলো এখানে কোন জিএসটি অ্যাপ্লিকেবল? এরকম কোশ্চেন দিয়েছিল। এমসিকিউ না, ঠিক আছে, কোন জিএসটি অ্যাপ্লিকেবল? তখন তাকে বলতে হবে কি বলতো, তখন ও অ্যান্সার লিখতে হবে কি বলতো, এখানে এখানে কি লিখতে হবে? তখন লিখতে হবে, ওরা কি লিখেছিল? ইন্টার স্টেট সাপ্লাই লিখেছিল, ইন্টার স্টেট সাপ্লাই, এবং এখানে কি অ্যাপ্লিকেবল? আইজিএসটি অ্যাপ্লিকেবল। এরকম লিখতে হবে। 1 নম্বর 2 নম্বর দিয়েছিল কোশ্চেন, ঠিক আছে, এরকম কোশ্চেন কলেজে আসে। আচ্ছা দেখ শোন, এবার লেখ, চলে আয়, প্যারা চেঞ্জ করে লেখ। ফর অ্যাকাউন্টিং পারপাস লেখ, ফর অ্যাকাউন্টিং পারপাস। ফর অ্যাকাউন্টিং পারপাস, ঠিক আছে। এখানে লিখলাম, লিখলাম দা ওয়ার্ড, লাইক দা ওয়ার্ড, অ্যারো দিয়ে লিখবি, হ্যাঁ, জিএসটি, দা ওয়ার্ড জিএসটি। কি লিখলাম? ফর অ্যাকাউন্টিং পারপাস, ঠিক আছে, ডাউন অ্যারো দিয়ে লিখলাম কি? দা ওয়ার্ড জিএসটি, ঠিক আছে। এরকম ভাগ করবি, লে। পারচেসেস অফ গুডস, কি লিখলাম? পারচেসেস অফ গুডস। প্রশ্ন হলো কি স্যার, শুধু গুডস কিনলেই কি জিএসটি বসবে? শুধু কি গুডস কিনলেই জিএসটি বসবে? গুডস কিনলে জিএসটি বসবে, তারপর সার্ভিস কিনলে জিএসটি বসবে না? সার্ভিস কিনলে জিএসটি বসবে না? আমি একটা কোর্স কিনলাম, জিএসটি নেবে না? অবশ্যই নেবে। তাহলে পারচেসেস অফ সার্ভিসেস, সার্ভিসের কয়েকটা উদাহরণ বল দেখি কি কি হতে পারে। দেখ সার্ভিসের উদাহরণ, অনেক উদাহরণ হতে পারে, এটাকে বলছি লিখতে পারিস। ওই ধর রেন্ট, রেন্ট তো একটা সার্ভিসের মধ্যে পড়ে। কে রে বল?
তুই তোর একটা নিজের থাকার মতন জায়গা নেই, তোর একটা থাকার মতন জায়গা নেই, কারোর বাড়ি ভাড়া নিয়ে তুই থাকবি, ঠিক আছে তো? কারোর বাড়ি ভাড়া, হ্যাঁ বাবা জানিস না, রেন্ট, রেন্ট ধর এখন তার ব্যাপারটা যদি অথরাইজড হয়, যদি ওই বলছি অথরাইজড হয় তাহলেই জিএসটি বসবে। অথরাইজড হয়ে গেলে এই যাবো ধরুন আমি টিউশন ফি, আমার তো জিএসটি নিচ্ছি না, আমি তো জিএসটি নিচ্ছি না, আমি অফলাইন করে যাবো জিএসটি নিচ্ছি না, কিন্তু এটা যখনই অথরাইজড হয়ে যাবে তখন জিএসটি নিতে হবে। অথরাইজড হলেই জিএসটি, অথরাইজড না হলে জিএসটি নেই। কি বললাম বুঝতে পারলি? অথরাইজড হলেই কিন্তু জিএসটি দিতে হবে। তো এরকম রেট, ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল তো জানিস, এটা তো কোনো সমস্যা লাগলো না, কেন? এটা অথরাইজড, ওটা অথরাইজড, ওটা জিএসটি হবে। টেলিফোন বিল জিএসটি হবে, ঠিক আছে তো? তাহলে কি হলো, সার্ভিসকে কি বললাম? রেন্ট। তুই যে বাড়ি ভাড়া দিয়েছিস, তোর বাড়ি আছে, সরকার জানে না? সরকার তো যাচ্ছে না, তাহলে অথরাইজ কি করবে? যে আমি পড়াচ্ছি সরকার কি জানে? জানে না, তাহলে অথরাইজ কি করবে? জানতে হবে না, জানতে হবে তোদেরকে। সরকার কি সার্ভে করে? সার্ভে তো করেই, ঠিক আছে? দেখ টেলিফোন বিল, টেলিফোন বিল, অ্যাডভার্টাইজমেন্ট, এরকম বহু এক্সাম্পল হতে পারে। আচ্ছা, তাহলে কি বললাম? গুডস কিনলে তার উপর জিএসটি বসবে, সার্ভিস কিনলে জিএসটি বসবে। এবার তুই নিজে ভাব, তুই নিজে ভাব, নর্মালি ভাব, ধর আজকে ধর আমি একটা কোচিং সেন্টার খুলেছি, এবার ধর আমি যে ল্যাপটপটাই পড়াচ্ছি, তার ল্যাপটপটা কিনেছিলাম তো, তা ল্যাপটপটা কিনেছিলাম, আচ্ছা ল্যাপটপকে বিক্রি করার জন্য কিনেছি নাকি ইউজ করার জন্য কিনেছি? তাহলে আমি যখন ল্যাপটপ কিনেছিলাম তাই জিএসটি নিয়েছিল কি নেই? তাহলে কি বুঝতে পারি? তাহলে ল্যাপটপ আমার কাছে কি গুডস? না, আমার এই গুডস কেন হলো? আমার এই গুডস নয়, আমার কাছে এটা একটা অ্যাসেট। তাহলে আমি বলতে পারি অ্যাসেট কিনলেও জিএসটি বসে? বল, একই না? হ্যাঁ স্যার তো বলবে। তুই নিজেও ভাব না, তুই একটা ফোন কিন, জিএসটি নেবে কি নেবে না? হ্যাঁ স্যার নেবে। তার মানে কি বলতে পারি? আমি বলতে পারি পারচেস অফ ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেট কিনলেও তার উপর জিএসটি বসবে। তো এখানে লেখ, লেখ পারচেস অফ ফিক্স অ্যাসেট। বুঝতে পারলি ব্যাপারগুলো? বুঝবি কিন্তু ব্যাপারটা, হাফ মুছে বোবা হয়ে যাবি না কিন্তু। পারচেস অফ ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেট কিনলেও তার উপর জিএসটি হয়। নরমালি ভাব, তুই একটা এসি কিনলি বাড়িতে, জিএসটি নেবে না? তুই একটা ফোন কিনলি, জিএসটি নেবে না? তুই একটা কি বলবো, ওয়াশিং মেশিন কিনলি, জিএসটি নেবে না? ফ্রিজ কিনলি, জিএসটি নেবে না? অর্থাৎ কোন রকমের কোনো ফিক্স অ্যাসেট কিনলেও তার উপর জিএসটি। কোন কোন জিনিসের উপর জিএসটি হয়? গুডস কিনলে জিএসটি নেবে, সার্ভিস কিনলে জিএসটি নেবে, ফিক্স অ্যাসেট কিনলে জিএসটি নেবে, ঠিক আছে তো? স্যার আর কি কিনবি? এছাড়া কি আমরা এছাড়া কি কিনতে পারি? আর কিছু কেনার নেই, এই তিনটে জিনিসই আমরা কিনতে পারি। এবার হলো, স্যার এই জিনিসগুলো কিনলে যেমন জিএসটি নেয়, কিন্তু আমি যদি কোনো জিনিস বিক্রি করি তার উপর জিএসটি নেবো। আজকে ধর আমি একটা দোকান খুলেছি, ধর আজকে ফোনের দোকান খুলেছি, তা ফোনের দোকান খুলেছি, তাহলে ফোনের দোকান খুলতে গেলে কি হয়? ফোনের দোকানে কি পাওয়া যায়? স্যার ফোন পাওয়া যাবে। তাহলে ফোন বেচতে গেলে কি করতে হয়? ফোন কিনতে হবে। তা ফোন যখন কিনেছিলাম ওটা জিএসটি দিয়েছিলাম, তাহলে ফোন যখন বেচবো, যাকে ফোন বেচবো তার থেকে জিএসটি নেবো কি নেবো না? নেবো। তার মানে কি বলতে পারি? স্যার গুডস বেচলেও জিএসটি, ঠিক আছে? গুডস বেচলেও জিএসটি, সার্ভিস বেচলেও জিএসটি, আবার ফিক্স অ্যাসেট বেচলে জিএসটি হবে। এখানটা একটু প্রশ্ন, এখানেই প্রশ্ন। এদের আমার ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ, ল্যাপটপ ইউজ হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে এসছে, আমি মনে করলাম আমি নতুন একটা ট্যাব নেবো, ল্যাপটপটা বেচে দেবো। স্যার এর উপর জিএসটি না, না কোনোদিন জিএসটি নিতে পারবো না, আমি এর উপর জিএসটি নিতেই পারবো না। কারণ বুঝতে পারলি তো, এর উপর জিএসটি নিতে পারবো, কারণ এটা তো আমি ইউজ করে ফেলেছি। অর্থাৎ যেই জিনিসটা তুই বিক্রি করার জন্য কিনবি, সেটা যদি বেচে দিস তার উপর জিএসটি দিতে পারবি, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? নর্মালি বুঝিস ব্যাপারগুলো, সিম্পল সিম্পল বুঝিস। দেখ তুই দেখ, তুই যখন সিলেদার্সকে গিয়ে জুতো কিনতে যাস, ঠিক আছে, জুতো কিনতে যাস, তারপরে জুতোর উপর তুই জিএসটি দিতে হচ্ছে। তুই প্যান্টালুন্স বা ধর শপার স্টপ বা ধর বিগ বাজার তো নেই, এখন কি হচ্ছে স্মার্ট বাজার হয়ে গেছে। তারপর এরকম যে বড় বড় দোকানে শপিং মলে যে তোর শপিং করতে যাস, বাজার কলকাতা, বিশাল, এরকম শপিং করতে যায় অনেকে, যখন গার্মেন্টস গুলো কিনবি তারপর জিএসটি দিতে হচ্ছে। তেমনি ওরা যখন বেচছে ওরা জিএসটি দিচ্ছে। তার মানে কি বললাম? গুডস বেচলে জিএসটি নাও, সার্ভিস বেচলে জিএসটি নাও। তার মানে স্যার সার্ভিস কি করে জিএসটি হবে? আরে ভাবনা, আমি তো কোর্স বিক্রি করছি, আমি জিএসটি নিচ্ছি না, তাহলে সার্ভিস গুলো জিএসটি হয়। কিন্তু আমি যখন এই ল্যাপটপটা বেচবো এর উপর জিএসটি হবে, কারণ অথরাইজ এর উপর জিএসটি হবে না। তাহলে কিসের উপর জিএসটি নিতে পারি আমরা? ওয়েলেক্স ব্র্যান্ড গুলো আছে, ওরা যখন তাহলে জিএসটি নেবে। হ্যাঁ, তো ওদেরকে ও তো অথরাইজ, ওটা তো ওদের কাজটাই তো, ওএলএক্স এর কাজটাই তো ওটা, ওদের পুরোনো জিনিস কেনা আর পুরোনো জিনিস বেচা, এটাই তো ওদের কাজ।
এটাই তোদের মেন কাজ। কিন্তু আজকে কি তোর ঘরে তোর হাতে যে ফোনটা পড়ে আছে, ফোনটা নষ্ট হয়ে ফোনটা বেঁচে দিলি, ওটা কি কাজ? ওর উপর তুই জিএসটি দিতে পারিস না। ঠিক আছে তো, এটা তোকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপার আছে এর, এবার এর আবার এখানে আবার ওই ট্যাক্সের সঙ্গে না আমার আবার খুব ইকোনমিক্সের সম্পর্ক আছে। ট্যাক্সের সঙ্গে ইকোনমিক্স সম্পর্ক, যেই জিনিস ব্যবহার করা হয় যেন ওর উপর জিএসটি হবে। ঠিক আছে, দেখ শোন এখানে কি লিখবি, এখানে সেল অফ গুডস, লাইক সেল অফ গুডস, সেল অফ সার্ভিসেস, সেল অফ সার্ভিসেস। ইভেন কোনো একটা দোকান, একটা দোকানদার, ভালো করে বোঝ, ধর কোন দোকান বলবো, ধর যে কোনো একটা বিজনেস বলবো, একটা ফার্নিচারের দোকান, একটা ফার্নিচারের দোকান, বড় ফার্নিচারের দোকান, ওদের একটা ল্যাপটপ কিনেছে। তা ফার্নিচারের দোকানে যে ল্যাপটপ, এই ল্যাপটপ দিয়ে কি করে? হিসাব করবে, হিসাব করবে। এখন ও ল্যাপটপ নষ্ট হলে ল্যাপটপটা তো বেচে দিল, বিজনেস করছে বেচে দিল, ওই ল্যাপটপ বেচে যে টাকাটা পাবে তার উপর জিএসটি দিতে পারবে না। এটাই তোকে বলতে চাইছি। কিন্তু ও যখন ফার্নিচার দোকানে কাঠ বেচবে তখন জিএসটি হবে। ব্যাপারটা বুঝতে পারলি তো? ব্যাপারটা এটা তোকে বুঝতে হবে। অর্থাৎ কোনো কনজামেবল গুডস, কনজামেবল গুডস, কনজিউম, ইকোনমিক্সের ভাষায় আমরা বলি কনজামেবল গুডস, মানে ভোগ্যপরী দ্রব্য, কি বলে ওটাকে বাংলায়, এই কনজামেবল গুডস, কনজিউম গুডস, যেই জিনিসটা তুই কনজিউম করছিস, কনজিউম করার পর পরবর্তী তুই জিএসটি নিতে পারবি না। ঠিক আছে তো, ওটা বেঁচে দিলে, এটা তোকে মাথায় রাখতে হবে, এইগুলো মাথায় রাখতে হবে। জিনিসটা বুঝতে এই জন্য এখানে লিখলাম না। আচ্ছা শোন, এরপর লেখ, এরপর লেখ। আচ্ছা এইগুলো কাকে বেচবো? গুডস কাকে বেচবো, সার্ভিস কাকে বেচবো বল? গুডস বা সার্ভিস কাকে বেচবো বলতে পারবি? বল এটা। আরে কাকে বেচবো গুডস? আমি 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 সার্ভিস, মানে আমি যে পড়াচ্ছি আমি কাকে বেচবো? সার্ভিস তো স্টুডেন্টকে। আমি দোকান খুলেছি, গুডস কাকে বেচবো? কাস্টমারকে। তার মানে গুডস বেচি বা সার্ভিস বেচি কাস্টমারকেই বেচবো, কাস্টমারকেই বেচবো। স্টুডেন্ট এখানে কাস্টমার হয়ে গেল। ঠিক আছে, কাস্টমারকে। এবার দেখ, এবার বল, এটা অব্দি হলো। তোকে এগুলো সব থিওরি লেখাচ্ছি বুঝিস তো, কিন্তু থিওরিটা কি থিওরির মতন লেখাচ্ছি না, থিওরিটা অঙ্কের মতন করাচ্ছি। এবার দেখ শোন, আমি জিজ্ঞাসা করছি, যে তোদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা গুডস কিনলে, আমি যখন গুডস কিনবো গুডস, আমি বলি গুডস কিনলে আমাকে জিএসটি দিতে হবে, দিতে হবে না? আর যদি গুডস ভুলে যাস, মনে কর বলে স্যার নর্মাল কথাই বলছি, আমি তোকে নর্মাল কথাই বলছি একদম। তুই ধর একটা দোকানে গেছিস, তুই কদিন পরে তো স্কুল থেকে টাকা পাবি, 10,000 টাকা পাবো, টাকা পাবি বুঝিস তো, 10,000 টাকা টাকা পাবি। যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে তারা পাবে 10,000 টাকা করে, ফোনের জন্য তো 10,000 টাকা পাবি। ঠিক আছে তো, প্রতি বছরই পায়, এবছরও পাবি, মানে যারা 11 উঠবে তারা পাবে 10,000 টাকা পাবি। গভর্নমেন্ট স্কুলেই পাওয়া যাবে, 10,000 টাকা করে পাবি। তো 10,000 টাকা করে পাবি, তো কদিন পরে 10,000 টাকা পেলে তার কি ফোন কেনার জন্য টাকাটা পাবি, ফোনটা কিনবি। ওটা কিনবেন। হ্যাঁ অবশ্যই বিল দেখাতে হবে, অবশ্যই বিল দেখাতে হবে। আচ্ছা শোন না, শোন না, যেটা আসল কথায় ভুলে যাচ্ছি সব নিয়মগুলো। তো শোন, তুই যখন ফোনটা কিনবি, তা ফোনটা যখন কিনবি তোকে কি জিএসটি দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে, তাই তো। তার মানে এখানে বলছে ফোন কেনার সময়, মানে ফোন কেনা মানে কোনটা, এখানে কোনটা বলছে স্যার? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কেনার সময় যে জিএসটি দিই তাকে কি বলে? ফিক্সড অ্যাসেট কেনার সময় যে জিএসটি দিই তাকে কোন জিএসটি বলে? এখন তুই বলছিস স্যার সিজিএসটি, এসজিএসটি, আমি ওইগুলো জিজ্ঞাসাই করি, আমি ওইগুলো জিজ্ঞাসা করিনি। ফোন কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে কোন জিএসটি বলে? তারপর গুডস কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে কোন জিএসটি বলে? ঠিক আছে তো, তুই পিভিআর এর সিনেমা দেখতে যাবি, সিনেমার টিকিট কাটলি, তখনও একটা জিএসটি দিলি, তোকে কোন জিএসটি বলে? তুই রেস্টুরেন্টে খেতে গেলি, তখন জিএসটি দিলি, ওটাকে কোন জিএসটি বলে? তার মানে আমি নর্মাল বলি, তুই ফোন কিনলি, তোর ঘরে ফোনটা আসলো, হ্যাঁ কি না? ঘরে ফোনটা আসলো, এটাকে ইংলিশে বলে কি হয়? স্যার আমার ঘরে ফোনটা ইন হলো, আমার ঘরে ফোনটা ইন হলো নাকি আউট হলো? ইন হলো, মানে ইনপুট জিএসটি। বাস, কত সোজা জিনিস তো। ইন হলো ইনপুট জিএসটি। আচ্ছা তুই আজকে ধর আমাদের একটা ফোনের দোকান, এই ফোনটা বেচে দিল, তাহলে আমার দোকান থেকে ফোনটা ইন হলো না আউট হলো? আউটপুট জিএসটি, কত সোজা। আসলে মানে তুই যদি কোনো কিছু কিনিস, কেনার উপর যে জিএসটি হয় তাকে বলে ইনপুট, আর বেচার উপর যে জিএসটি হয় তাকে বলে আউট। কত সিম্পল জিনিস। এত সিম্পল ভাবে কিভাবে বলবো বল? ইনপুট। তাহলে এখানে কি লিখবি? এখানে লেখ ইনপুট, এখানে লেখ ইনপুট জিএসটি পেড, ইনপুট জিএসটি পেড, বোঝা গেল? ইনপুট জিএসটি পেড মানে কেনার উপর যে জিএসটি হয় তাকে কি জিএসটি বলে? ইনপুট। এগুলো সব মনে রাখবে কিন্তু ব্যাপারগুলো, ইনপুট জিএসটি পেড। এমসিকিউ তুই আগে করতে পারবি না, এগুলো পড়ার পর এমসিকিউ দেখবি কত ইজি লাগবে করতে। ঠিক আছে, গুডস কেনার উপর যে জিএসটি হয় তাকে বলে ইনপুট জিএসটি পেড। ঠিক আছে, তাহলে ভাব তোদের চ্যাপ্টার সিলেবাস এমসিকিউ করে দিয়েছে, এগুলো সব লং লং কোশ্চেন আগে আমরা পড়াতাম সব। ঠিক আছে তো, স্টুডেন্ট অনেক ভালো জানতে পারতো।
আমি জানি না এদের এখন যে সিলেবাস করেছে পরবর্তী সময় কলেজের ভবিষ্যৎ কি হবে, এই বুঝতে পারছি না কিছু। ভবিষ্যৎ কি হবে তোরা মনে হয় সেকেন্ড সেমিস্টারে উঠেই বুঝতে পারবি ব্যাপারটা, যখন যখন লং এ চলে যাবি, লং কোশ্চেনে। এখন তো শর্ট কোশ্চেন, তখন লং কোশ্চেন, তখন তুমি পড়তে কেমন লাগবে। আচ্ছা দেখ, গুডস পেয়েছিলে আমরা যে জিএসটি নিই কি আউটপুট, জিএসটি কি করবো, আউটপুট জিএসটি এখানে লিখে ইনপুট জিএসটি পেড, আর আউটপুট জিএসটি কি লিখবো, পেড লিখবো না রিসিভ লিখবো, রিসিভ। এইবার সাপোজ ধর আমি যখন একদম খুব ঠান্ডা মানে আমি এক একটা করে ধরে ধরে পয়েন্ট মানে স্টেপ বাই স্টেপ বলছি, কারণ এইগুলো স্টেপ বাই স্টেপ করার পর অঙ্ক খুব ইজি লাগে। তো আমি যখন কোনো গুডস কিনলাম তখন আমাকে কি জিএসটি দিতে হবে, জিএসটি দিতে হবে। সাপোজ ধর আমি জিএসটি 8,000 টাকা দিই, সাপোজ ধর জিএসটি আমি 8,000 টাকা দিয়েছি, গুডস কেনার সময় জিএসটি 8,000 টাকা দিই। এবার এই গুডসটাই যখন আমি বিক্রি করবো তখন আমি কি করবো, জিএসটি নেবো। স্যার কত টাকা জিএসটি নিয়েছেন, সাপোজ ধর আমি 15,000 টাকা জিএসটি, স্যার কেন এরকম কেন হলো, আপনি জিএসটি দিলেন 8,000 টাকা, আপনি জিএসটি নিলেন 15,000 টাকা। তুই ভাব না, তুই ধর একটা গুডস কে সাপোজ আমি এই 8-15 উদাহরণটা পরে বলছি, আমি ধর গুডস কিনেছি 10,000 টাকা, তাহলে 10,000 টাকা যে গুডস কিনলাম তার উপর ধর সাপোজ ধর 18% জিএসটি, মানে আমি 1,800 টাকা জিএসটি দিয়েছিলাম। এটা ইনপুট ছিল, বুঝতে পারছিস, এটা ঢুকতে হবে না, এটা যা শোন। এইবার আমি 10,000 টাকা যে গুডস কিনেছিলাম আমি কি 10,000 টাকায় বেচবো, আমি যেটা কিনি সেটা আমি বেচবো না স্যার। তো 10,000 টাকার গুডস ধর আমি 15,000 টাকায় বিক্রি করলাম, 15,000 টাকায় বিক্রি করলাম, কারণ 5,000 টাকা লাভ। এইবার এই যে যাকে বিক্রি করবো তার উপর জিএসটি নেবো 18% নেবো, 15,000 18% করে দেখ কত হচ্ছে, 2,700। 2,700 তার মানে কি আমি যাকে গুডস বিক্রি করলাম তার থেকে জিএসটি নিলাম কত, 2,700 টাকা নিলাম। কত নিলাম, 2,700 টাকা নিলাম। কিন্তু আমি এই গুডসটা যখন কিনেছিলাম তখন কত দিয়েছিলাম, 1,800 দিয়েছিলাম, 1,800 দিয়েছিলাম। তার মানে তুই ভাব, তুই গুডস কেনার জন্য তুই যখন গুডসটা কিনেছিলি তখন তুই 1,800 টাকা দিয়েছিলি জিএসটি। এই গুডসটাই যখন তুই মার্কেটে বিক্রি করে কোনো কাস্টমারকে বিক্রি করলি তার থেকে কত জিএসটি নিলি, 2,700। তাহলে তুই কত টাকা তার থেকে এক্সট্রা জিএসটি নিয়েছিস, কত টাকা এক্সট্রা নিয়েছিস জিএসটি বল, হিসাব কর না, এখানে দেখ না, 1,800 আর 2,700 কত টাকা এক্সট্রা জিএসটি নিলি, তুই দিলি 1,800 আর নিলি 2,700, কত টাকা এক্সট্রা জিএসটি নিয়েছিস স্যার, 200 আর 700 900 টাকা এক্সট্রা নিয়েছিস জিএসটি। সরকার কি বলেছে, সরকার তোকে বলছে তুমি তো কাস্টমারকে গুডস বিক্রি করলে, বলে হ্যাঁ, তুমি কাস্টমারকে গুডস বিক্রি করে আমি তোমাকে বলি জিএসটি, তুমি জিএসটি নিয়েছো, তুমি কত টাকা জিএসটি নিয়েছো, বলছে 2,700 টাকা। দাও জিএসটি দাও, তুমি নিয়ে কেন আমাকে দাও, বলছে কেন আমি তো দিয়ে দিয়েছি, কত টাকা দিয়েছি, 1,800। বলছে 1,800 টাকা তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু তুমি জিএসটি পেয়েছো কত, 2,700। তো তুমি কত টাকা বেশি পেয়েছো, 900 টাকা। ওই 900 টাকা দাও আমাকে, বাকি 900 টাকা আমাকে দাও, পুরোটাই দিতে হবে, বাকি 900 টাকা আমাকে দাও, বুঝতে পারলি, বাকি 900 টাকা আমাকে দিয়ে দাও। গল্পটা বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারলি তো। দেখ শোন, জিএসটি তো তোরা মানে কি শেখাচ্ছে, যে জিএসটি বাচ্চা বাচ্চা জিনিস শেখাচ্ছে, আমরা তো খুব বড় বড় জিনিস শিখবো, কি বলছি জিএসটি একটা সাবজেক্ট পড়তে হবে, জিএসটি একটা সাবজেক্ট আছে। এইসব বড় বড় জায়গায় বড় বড় কোম্পানিতে যখন অ্যাকাউন্টেন্ট নেয় না, জিজ্ঞাসা করে যে যে আসছে ক্যান্ডিডেট তার জিএসটি নলেজ আছে তো, প্রথমেই জিজ্ঞাসা করে জিএসটি, দেখ জিএসটি নলেজ নেই আর জিএসটি নলেজ আছে, স্যালারিটা 5 মানে 7 থেকে 10,000 ডিফারেন্স হয়ে যাবে, বড় বেশি ডিফারেন্স হয়ে যাবে। জিএসটিটা খুব জরুরি এখনকার দিনে, জিএসটি জানাটা খুব জরুরি। শোন, বুঝতে পারলি ব্যাপারটা, কি, তাহলে কি বললি বল, এখানে কি বলবো, তার মানে আমি যখন গুডস কিনেছিলাম তখন 8,000 টাকা জিএসটি দিয়েছিলাম, কিন্তু যখন গুডসটা বেচলাম তখন কাস্টমার কত জিএসটি কালেক্ট করলাম, 15,000 টাকা। তাহলে কত টাকা এক্সট্রা কালেক্ট করলাম, 7,000 টাকা। এই 7,000 টাকা গভর্নমেন্টকে দিয়ে দাও, 7,000 টাকা গভর্নমেন্টকে দিয়ে দাও। লেখ, কি লিখলাম, নেট, এখানে লেখ নেট জিএসটি পেবেল, কি লিখলাম, নেট জিএসটি পেবেল, কি লিখলাম, নেট জিএসটি পেবেল কত টাকা, 15 থেকে 8 বাদ দিয়ে 7,000 টাকা। লিখেছিস তো, 15 থেকে 8 বাদ দিয়ে 7,000 টাকা লেখ, 15 থেকে 8 বাদ দিয়ে 7,000 টাকা লেখ, নেট জিএসটি পেবেল, 15 থেকে 8 বাদ দিয়ে 7,000 টাকা লেখ।
দেখো অ্যাকাউন্টস এর খাতায় মার্জিন টানতে নেই, জানিস তো? জানিস? যারা যারা অ্যাকাউন্টস এর খাতায় মার্জিন টানছিস তারা জেনে রাখ, অ্যাকাউন্টস এর খাতায় মার্জিন টানতে নেই। তবে হলো তো, 7,000 টাকা হয়ে গেল তো। এবার বল, এই নেট জিএসটি এই টাকাটা কাকে দেবো? ওই 7,000 টাকা কাকে দেবো বলতে পারবি? কে বলবি? এই টাকাটা 7,000 টাকা কাকে দেবো? গভর্নমেন্টকে। লেখ পেবেল টু গভর্নমেন্ট, লেখ লেখ আমার সঙ্গে লেখ পেবেল টু গভর্নমেন্ট, লেখ পেবেল টু গভর্নমেন্ট। ঠিক আছে? লিখেছিস তো? এবার আমি জিজ্ঞাসা করি, বল দেখি, সবাই সবার খাতার দিকে তাকা, তাহলে বলতে পারবি অ্যান্সারটা। বল দেখি 7,000 টাকা কি করে বের করলাম, বল না, খাতার দিকে তাকা। ওই জিএসটি বের করতে কি মানে প্রথমে ওই 8,000 টাকা থেকে 15,000 দেখে বল না, যে এত এত ভাবতে হবে না তো। এই আসতে দেখে বল না, 7,000 টাকা কি করে বের করলি? আসতে 15 থেকে 8 বাদ দিই, 7,000 বের হলো। তো তোকে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলো না নেট জিএসটি পেবেল বের করার ফর্মুলা কি? 15 - 8 বলবো। 15 কি ছিল স্যার? আউটপুট। আর 8 কি ছিল স্যার? ইনপুট। ও, হয়ে গেল আউটপুট। লেখ এটা বের করলাম কি করে, লেখ নেট জিএসটি পেবেল ইকুয়াল টু, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নেট জিএসটি পেবেল ইকুয়াল টু, এই একদম ডিস্টার্ব করিস না তুই, আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। কি লিখলাম? আউটপুট মাইনাস ইন কত? 15 - 8 ইকুয়াল টু 7। ঠিক আছে? 15 - 8 ইকুয়াল টু 7,000 লিখলি, সুন্দরভাবে লেখা হলো। এবার তোদের মনের মধ্যে যে কোশ্চেনটা আসতে পারে সেই কোশ্চেনটা আমি করছি। দেখ, তুই এখন বললি দ্যাট, লেখা আছে পুরো টোকাই তো, তোকে নিয়ে বলছি। এখানে নেই, আমার নোটে লেখা নেই, বাট আমার মনে আসলে আমি বলছি কোশ্চেনটা। এরকম যদি কোশ্চেন অ্যারাইজ হয়, বলবি স্যার, শুনছিস তো? মন দিয়ে শুনবি। বলবি স্যার, গুডস কেনার সময় আমি জিএসটি দিয়েছি কত? 8,000 টাকা। আর গুডস বেচার সময় জিএসটি পেয়েছি কত? ধর উল্টো হয়ে গেল, 15 জায়গায় 5,000 টাকা পেলাম, 15 জায়গায় 5,000 টাকা পেলাম। আবার বলছি, গুডস কেনার সময় তুই জিএসটি দিয়েছিস কত বল? 8,000 টাকা। দেখা গেল, মন দিয়ে শোন না, কেন? শোন, পরে বুঝতে পারবি না, এগুলো পারবি না কিন্তু পরে। গুডস কেনার সময় আমি জিএসটি দিয়েছি কত? 8,000 টাকা। আর গুডস বেচার সময় কত টাকা জিএসটি কালেক্ট করেছি? এখানে 15 ছিল, 15 জায়গায় সাপোজ উদাহরণটা চেঞ্জ করে দেবো 5। স্যার কেন এত জিএসটি কম কালেক্ট? তুমি এত টাকা গুডস বিক্রি করতে পারবি, তা গুডস যদি বিক্রি করতে না পারি জিএসটি পাবো কি করে? তাহলে আমি 5,000 টাকা জিএসটি তোর কালেক্ট করেছি। তার মানে কি? গভর্নমেন্ট বলছে যাও 5,000 টাকা জিএসটি দাও। আমি বললাম আমি তো 8,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে বলি স্যার তাহলে তো, স্যার আপনি 8,000 টাকা দিয়ে দিয়েছেন, গভর্নমেন্ট 5,000 টাকা চাই, গভর্নমেন্টের কাছ থেকে আপনি 3,000 টাকা চান। গভর্নমেন্ট বলছে একবার যদি আমাকে টাকা ঢুকিয়ে আমি টাকা ফেরত দিই না। তাহলে স্যার তাহলে কি হবে বাকি 3,000 টাকা? তো পরের বছর আবার তো পরেও তো ব্যবসা করবো, প্রসঙ্গটা অ্যাডজাস্ট করে দেবো 3,000। ঠিক আছে? এটা অ্যাডজাস্ট করতে হবে। তো যদি এরকম এরকম সিনারিও হয় তখন অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন হয়, অ্যাডজাস্টমেন্ট। বা বলতে পারি, আরো আরো অনেকে বলে ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড। আমি পরের বছর ক্যারি করবো 3,000, 3,000 ক্যারি করে নিয়ে যাবো। বললাম এটা। লেখ এবার লেখ 4 নম্বর কনসেপ্ট লেখ, জার্নাল এন্ট্রিস। এই যে এই প্রথম 3 অব্দি আমি একটা জার্নাল বানিয়েছি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের নাম কি, টপিকটার নাম কি করছি? জার্নাল এন্ট্রিস। জার্নাল করছি এটা, ঠিক আছে? জিএসটি জার্নাল করছি। কি লিখেছিলাম? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ জিএসটি। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মানে তোকে জার্নাল করতে হবে। জার্নাল করছি, জার্নাল করার আগে তোকে এত কিছু জিনিস শেখাতে হলো। এবার তুই জার্নাল কিছুটা হয়তো আইডিয়া করতে পার। জার্নাল এন্ট্রিস, নিমাই বাগচির বইতে এর জার্নাল প্রচুর দিয়ে, জিএসটির জার্নাল। ঠিক আছে? জার্নাল এন্ট্রিস, লাইক ইন কেস অফ, জার্নাল এন্ট্রিস ইন কেস অফ ইন্ট্রা। মনে পড়ছে ইন্ট্রা? এই মনে পড়ছে ইন্ট্রা? কি বলেছিলাম ইন্ট্রা মানে? কি বলেছিলাম ইন্ট্রা মানে? বল। ইন্ট্রা মানে একই রাজ্য। একই রাজ্য হলে ইন্ট্রা, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে, এমসিকিউ তো ভেসে যাবে কিন্তু। ইন্ট্রা মানে একই রাজ্য। ঠিক আছে? জার্নাল এন্ট্রিজ ইন কেস অফ ইন্ট্রা স্টেট ট্রানজাকশন, ইন্ট্রা স্টেট ট্রানজাকশন। কি লিখলাম? জার্নাল এন্ট্রিজ ইন কেস অফ ইন্ট্রা স্টেট ট্রানজাকশন। লেখ
ভুলে গেলি তাই তো, তারপর সুন্দর করে লিখে নেই উইদিন, ছবি এখানে একটা উইদিন ওয়েস্ট বেঙ্গল, তাই তো উইদিন ওয়েস্ট বেঙ্গল কি হবে সিজিএসটি আর কি হবে এসজিএসটি, তাহলে কি হবে টোটাল জিএসটি, টোটাল যে সেই ছবিটুকু নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে এমসিকিউ। উইদিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে কি হবে সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে তো, ইন্টারস্টেট ট্রানজাকশন কাকে বলে উইদিন ওয়েস্ট বেঙ্গল, সিজিএসটি এসজিএসটি টোটাল জিএসটি হলো, এই টোটাল যে জিএসটি হচ্ছে না, এই টোটাল যে জিএসটি হবে এটা কি লিখছি একটা পারচেসেস অফ গুডস, তাহলে পারচেসেস অফ গুডস, আর এখানে কি লিখবো সেল অফ গুডস, ঠিক আছে। উইদিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো ট্রানজাকশন হয় তাকে বলে ইন্টারস্টেট ট্রানজাকশন, আর এক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি দুটোই আসে, ঠিক আছে তো। এইবার গুডস একই স্টেটের মধ্যে গুডস কিনলে তখন তাকে বলে পারচেস অফ গুডস, বুঝতে পারছিস পারচেস অফ গুডস, আর একই স্টেটের মধ্যে গুডস কিনতেও পারি যেমন বেচতেও পারি, তা গুডস কিনলে যে জিএসটিটা নেবো কি জিএসটি বলে, মানে গুডস কিনলে যে জিএসটি দেবো তাকে কি জিএসটি বলে মনে পড়ছে, ইনপুট জিএসটি, গুডস কিনলে যে জিএসটি দেবো তাকে বলে ইনপুট জিএসটি, আর গুডস বেচলে যে জিএসটি নেবো তাকে কি বলে আউটপুট জিএসটি। তাহলে এই টপিকের উপর অঙ্ক করার আগে তোকে সুন্দর চার্টটা তোকে তৈরি করে দিলাম, এই চার্টটা তোকে এমসিকিউ বল জার্নাল করতে বল বিভিন্ন জিনিসে তোকে সাহায্য করতে এগিয়ে আসবে, ঠিক আছে তো। লেখ এবার জার্নাল লেখ, লেখ। এবার জার্নাল লিখবো, লেখ পারচেসেস, লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেস অফ গুডস ফ্রম সাপ্লায়ার, ফ্রম সাপ্লায়ার, সাপ্লায়ার নাম শুনেছিস তো প্রথম দিন বলেছিলাম, প্রথম দিন থেকে বলছি সাপ্লায়ার কাকে বলে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে বলে সাপ্লায়ার, তা পারচেস অফ গুডস ফ্রম সাপ্লায়ার, ঠিক আছে। রুপিস কত 1 লাখ, 1 লাখ টাকা দিয়ে গুডস কিনেছিস, জিএসটি কত বলে স্যার 18%, 1 লাখ, কি লিখবো নাম্বার 1 লিখি জার্নাল নাম্বার 1, ঠিক আছে তো আন্ডারলাইন করি, এবার অ্যান্সারে চলে আসি চল, ঠিক আছে। কোশ্চেন ঢুকেছি প্রত্যেকে, জার্নাল তোদেরকে জিজ্ঞাসা করবো শুনছিস তো, বন্দি তোদেরকে জিজ্ঞাসা করবো, লেখ এখানে লেখ উইথআউট জিএসটি, ভালো করে দেখ কি লিখছি আমার সঙ্গে লেখ উইথআউট জিএসটি, স্যার উইথআউট জিএসটি মানে মনে করো জিএসটি নেই, তাহলে জার্নাল কি হবে এটা তো পারবে যেটা আজকে করালাম, মনে করো জিএসটি নেই তাহলে জার্নাল পারবি তো করতে, যদি জিএসটি না থাকে তাহলে জার্নাল কি হওয়া উচিত গুডস কিনলে, বল এই গুডস কিনলে জার্নাল কি হবে পারছি বল দেখবি, তারপর টু টু কি হবে ক্যাশ কেন হবে, এটা তো বলে যে তুই গুডস কিনিস সাপ্লায়ার কাছ থেকে ধারে, তাহলে সাপ্লায়ার হবে, তাই তো। তাহলে কি লিখবো বল জার্নাল কি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, যখন জিএসটি নেই তখন জার্নাল হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার, লেখ পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লাই, এটা তো জানতি তো সেটাই আমি আগে মনে করে দিলাম। 1 লাখ 1 লাখ হয়ে গেল, যখন জিএসটি নেই তখন জার্নাল হয়ে গেল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার 1 লাখ 1 লাখ, এবার লেখ উইথ জিএসটি, যখন জিএসটি আছে, যখন জিএসটি আছে তখন জার্নাল কি হবে, এটাই তো শেখাবো, এটা জানিস না, এটা জিজ্ঞাসা করবো না, যেটা জানিস না সেটা জিজ্ঞাসা করবো, ঠিক আছে। তাহলে বল এমনি এক একটা ঠান্ডা মাথায় ভাবে একদম পুরো এই জার্নাল যেটা সেটা তো বসবেই, শুধু ওর সঙ্গে জিএসটির জন্য একটা লাইন অ্যাড হবে, ব্যাস সেম হবে, জার্নাল চেঞ্জ হবে, জার্নাল আগের জার্নালই হবে, শুধু একটু চেঞ্জ হবে স্লাইড চেঞ্জ হবে। তাহলে বল গুডস কিনলে জার্নাল কি হয় স্যার পারচেস, গুডস কিনেছিস আর গুডস কিনলে কি বলে পারচেস, পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে, পারচেস বাড়ছে মানে খরচা বাড়ছে ডেবিট, লেখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট। এবার প্রশ্ন শুনবি এক একটা করে শুনবি পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এই দেখ এই ডেবিটে কত টাকা লিখবো জানিস তো, টাকাটা শুনে নে আমি বলছি শুনে নে, জিজ্ঞাসা করছি না শুনে নে, এখানে কোন টাকাটা লিখবো, এই যে তুই যে গুডস কিনছিস গুডস এর ভ্যালু কত ছিল 1 লাখ টাকা, ওই যে আমরা যখন আগে বলছিলাম না, আমরা যে আগে বলছিলাম যে প্রথমে যে এক্সাম্পল দিলাম ধর, ধর এই যে ধর উদাহরণ, ধর একটা উদাহরণ করেছিল না সোল্ড গুডস টু 1 লাখ টাকা, তার মানে আমি যে গুডস বিক্রি করছিলাম তার ভ্যালুটা কত 1 লাখ টাকা, কিন্তু স্যার এখানে 1 লাখ 18
1,18,000 তো টোটাল ভ্যালু, যার মধ্যে জিএসটি আছে। আমি বলছি শুধু গুডস এর ভ্যালু বল, ট্যাক্সের ভ্যালু বলছি না। আমি জিএসটির ভ্যালু বলছি না, গুডস এর ভ্যালুটা কোনটা, বুঝতে পারলি তো? তো এখানে যে অঙ্কটা সেট করেছি, এখানে গুডস এর ভ্যালু কোনটা দেখ। আমি যে এখানে যে গুডসটা কিনেছি, আমি যে সাপ্লাই থেকে গুডসটা কিনেছি, তাহলে গুডস এর ভ্যালু কত ছিল? 1,00,000 টাকা। তাহলে পারচেস অ্যাকাউন্টে কোনো সন্দেহ নেই 1,00,000 টাকা বসিয়ে দে। ক্লিয়ার হলো? পারচেস অ্যাকাউন্টে 1,00,000 টাকা বসিয়ে দাও। এবার আমাকে বল, গুডস কেনার সময় কি বলেছি? গুডস কেনার সময় কি দিতে হয়? জিএসটি দিতে হয়। তা গুডস কেনার সময় যে জিএসটি দিই, তাকে কি জিএসটি বলে? আবার নেবেন, ইনপুট। গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট। সিজিএসটি আইজিএসটি হবে না, পরের ব্যাপার। সিজিএসটি আইজিএসটি হবে কখন? ওটা স্টেটের উপর ডিপেন্ড করে। তাহলে গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে কি জিএসটি বলে? ইনপুট। লিখবি না, আমি লিখছি, দেখ জাস্ট দেখবি, লিখবি না কিন্তু, আর বলছি লিখবি না। গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 1,00,000 টাকা ছিল, 18% মানে 18,000 টাকা। স্যার ডেবিট কেন লিখলেন? এটাই বুঝতে পারো কেন ডেবিট কেন হলো ব্যাপারটা। দেখ, ইনপুট জিএসটি আমাদের কাছে একটা অ্যাসেট, এটা আমাদের কাছে একটা অ্যাসেট। তাহলে পরীক্ষায় আরেকটা এমসিকিউ তুই জন্য করলি, বলতে পারবি ইনপুট জিএসটি কি? অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্সেস। বলবে অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ আমি গুডস কিনেছিলাম, 1,00,000 টাকার গুডস কিনেছিলাম, তখন আমি জিএসটি 18,000 টাকা জিএসটি দিয়ে দিয়েছি। আমার জিএসটি দিয়ে দিয়েছি, তার মানে কি এই জিএসটি কি আমাকে দিতে হবে নাকি? আমি তো দিয়ে দিয়েছি। তো আমি তো জিএসটিটা দিয়ে দিয়েছি। যদি আমার জিএসটি দিতে হতো সেটা লাইবিলিটি, তো দিয়ে দিয়েছি। দিয়ে দিলে তো আমার কাছে লাইবিলিটি নয়, এটা আমার কাছে অ্যাসেটস। এটা আমার কাছে অ্যাসেট। ইনপুট জিএসটি কিন্তু আমার কাছে অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট করলাম। এবার দেখ, আচ্ছা স্যার এইবার বল, এবার কোশ্চেনটা বলবো যে উপরে হেডিং লিখেছি, আমি বারবার করে কোশ্চেন টুকিয়ে নিই, দেখ লিখেছি, কি লিখেছিলাম কোশ্চেনে? আমি জার্নালটা করছি, কার জার্নাল করছি? স্যার আপনি জার্নালে ইন্ট্রাস্টেট ট্রানজাকশন, মানে একই রাজ্যের মধ্যে, একই রাজ্যের মধ্যে হলে তখন কোন জিএসটি অ্যাপ্লিকেবল? সিজিএসটি আর এসজিএসটি। তার মানে এই যে 18,000 টাকা লিখলাম, 18,000 টাকা দুটো ভাগ হয়ে যাবে, 9,000, তাহলে কি হবে? ইনপুট জিএসটির জায়গায় লিখবো ইনপুট সিজিএসটি। কত হয়ে গেল? 18টা ভেঙে হয়ে গেল 9। আর কি হবে? একটা বল, ইনপুট এসজিএসটি। এটা ভেঙে কত হয়ে গেল বল? 9,000। বোঝা গেল কি বললাম? লেখ এবার টু, লেখ টু, এবার লেখ টু, এবার লেখ টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো লিখবি তো, লেখ এই তিনটে লেখ, লিখিস, লেখ এই তিনটে লেখ। তাহলে এই যে টপিকটা কিন্তু এই বাড়িতে গিয়ে দেখতে হবে তোকে, নাহলে ভুলে যাবি কিন্তু। টপিকটা দেখতে হবে বাড়িতে গিয়ে। জিএসটি চলতে থাকবে, হ্যাঁ। হলো তো? তুই বুঝতে পারলি তো? ঢুকেছিস তো? তাহলে বল দেখি, তিনটে যোগ করে কত হচ্ছে? 1,18,000। হ্যাঁ। তার মানে তুই যার থেকে গুডস কিনেছিস সে তোর কাছে কত টাকা পাবে বল? 1,18,000। 1,00,000 টাকা হচ্ছে গুডস এর দাম, আর 18,000 টাকা ট্যাক্সের দাম। তাহলে কি পাবে? কত টাকা পাবে? 1,18,000। কে পাবে টাকাটা? সাপ্লায়ার। গভর্নমেন্ট 1,18,000 পাবে কেন? গভর্নমেন্ট পাবে 18,000 টাকা, আর সাপ্লায়ার পাবে 1,00,000 টাকা। তাহলে পুরো টাকাটা এখন সাপ্লায়ারকে দিতে হবে টাকাটা। সাপ্লায়ার গভর্নমেন্টকে দেবে, তুই গভর্নমেন্টকে দিবি না, সাপ্লায়ার গভর্নমেন্টকে দেবে। তাহলে এখানে কি লিখবো? টু সাপ্লায়ার বলে 1,18,000। আশা করি বোঝা গেল। লেখ টু সাপ্লায়ার, লেখ 1,18,000। হলো? এত অবধি হয়েছে তো? বোঝা গেল? নেক্সট কোশ্চেন টোকের শব্দ 2 নম্বর, লেখ পেড টু সাপ্লায়ার। পেড টু সাপ্লায়ার, ঠিক আছে? তাহলে সাপ্লায়ার কত টাকা পায় আমার কাছে বল দেখি? সাপ্লায়ার কত টাকা পায়? সাপ্লায়ার কত টাকা পায় আমার কাছে? 1,18,000 টাকা পায়। সাপ্লায়ার আমার কাছে 1,18,000 টাকা পায়। ওকে আমি 1,18,000 টাকা পেমেন্ট করবো। এখন
টুকতে টুকতে কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনিস, হ্যাঁ? তাহলে কিন্তু সমস্যা হবে না। বইয়ের অঙ্ক যখন করবি কোনো সমস্যা হবে না। এইগুলো দেখ আমি যা লিখিয়ে দেবো তারপর বইয়ের অঙ্ক আটকাবে না। কিন্তু এই লেখাটা জরুরি খুব। না আমি যখন জার্নাল করানোর আগে যখন কিছু লিখিয়েছিলাম, ওই লেখার উপরে জার্নাল তৈরি হয়েছিল। এখানেও তাই। তাহলে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করবো কত? আমাকে কত পায় সাপ্লায়ার? ১,১৮,০০০ ১,১৮,০০০ পেমেন্ট করবো। এখন তোদের মনে প্রশ্ন হতে পারে, স্যার গুডস কেনার সময় জিএসটি দিয়েছিলাম। তো সাপ্লায়ারকে যখন পেমেন্ট করবো তখন জিএসটি দেবো না? না। খরচের উপর জিএসটি। খরচ আর আয়ের উপর জিএসটি। কি বললাম? খরচ আর আয়ের উপর জিএসটি হয়। গুডস কিনবো, গুডস বেচবো, জিএসটি হবে। কিন্তু আমি যখন কাউকে যখন আমার কাছে যে টাকা পাবে, তাকে যখন টাকাটা দেবো তার উপর জিএসটি হবে না। এর উপর জিএসটি হয় না। এগুলো জেনে রাখতে হবে। কারণ কখন কাউকে যখন টাকাটা পেমেন্ট করবো, শোন না, কাউকে যখন টাকাটা পেমেন্ট করবো বা কারোর থেকে যখন টাকাটা রিসিভ করবো তার উপর জিএসটি হবে না। বা ধর তুই তোর ব্যাংকে টাকা জমা করলি, ব্যাংকের থেকে টাকা তুললি, ব্যবসা শুরু করার সময় মালিক ব্যবসায় টাকা নিয়ে আসলো, ঠিক আছে তো? এইগুলোর উপর জিএসটি হবে, ঠিক আছে তো? এই সমস্ত জিনিসের উপর জিএসটি হবে। তাহলে জিএসটি কোন কোন জিনিসের উপর হবে? আমি তো লিখে দিলাম, এত ভাবনা চিন্তার কি আছে? আমি তো সুন্দর করে লিখে দিলাম, এই সমস্ত জিনিসের উপর জিএসটির বাইরে কোনো জিএসটি হয় না। ঠিক আছে? গুডস কেনা বেচা, সার্ভিস কেনা বেচা আর ফিক্সড অ্যাসেট কেনা, এছাড়া বাইরে কোনো জিনিসের উপর জিএসটি হয়ই না। ঠিক আছে তো? তাহলে পেড টু সাপ্লায়ার। তাহলে আমি কি আমাদের নোটে কি লেখা ছিল? পেড টু সাপ্লায়ার। সাপ্লায়ারকে পেমেন্ট করলে তার উপর কোনো জিএসটি হয় না, তাই তো? জিএসটি হয় না, বাকি এন্ট্রিতে হবে। তাহলে নর্মাল এন্ট্রি, নর্মাল আগে যেটা করেছি সেই এন্ট্রি হবে। তাহলে সাপ্লায়ার আমাকে বলে, সাপ্লায়ার কত টাকা পায় আমার কাছে? ১,১৮,০০০ টাকা পায়। সাপ্লায়ার কি? লাইবিলিটি। লাইবিলিটিকে যখন পেমেন্ট করবো, লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে। তাহলে জার্নাল লিখে দে, সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। হয়ে গেল ১,১৮,০০০, ১,০০,০০০। ২ নম্বর এন্ট্রি হলো। ঠিক আছে তো? ৩ নম্বর এন্ট্রি চলে আয়। ৩ নম্বর এন্ট্রি লেখ, ৩ নম্বর এন্ট্রি লেখ। সুন্দর। এখন বলি, স্যার আপনি তো করলেন গুডস কিনলেন ধারে। একটা করুন না, গুডস ক্যাশে কিনেছেন। চ ক্যাশে গুডস কিনে তার এন্ট্রি করুন। তাহলে পারচেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস। ঠিক আছে তো? অফ রুপিস, অফ রুপিস 5 lakhs ক্যাশ। লিখলাম পারচেস অফ গুডস অফ রুপিস 5 lakhs। ঠিক আছে তো? ইন ক্যাশ। জিএসটি কত পার্সেন্ট? মানে 12%। তাহলে নিশ্চয়ই পারা যায়, মানে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করার বিষয় নেই, ইজিলি পারা যাবে এটা। জিএসটি 12%। তাহলে বল দেখি জার্নালটা কি হতে পারে? না, এটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 5 লাখ, 5 লাখ একদম ঠিক বলে। এটা হচ্ছে উইদাউট জিএসটি। উইথ জিএসটি বল, উইথ জিএসটি বল। আর উইদাউট করবো না, উইথ জিএসটি। গুডস কিনেছি, গুডস কিনলে তাকে কি বলে? পারচেস। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা। এবার আমি কি শিখিয়েছিলাম? গুডস কিনলে তোমাকে জিএসটি দিতে হবে। এটাকে কি জিএসটি বলে? ইনপুট। কিনলে ইনপুট হয়, কিনলে ইনপুট হয়। দেখ মনে রাখবে কি করে? কিনছিস মানে আসছে, কিনছিস মানে তোর ঘরে আসছে, মানে ইন হচ্ছে, ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি। এবার এই যে আমি তোকে এখন যত এক্সাম্পল করাবো সব স্টেটের মধ্যে হচ্ছে, সব স্টেটের মধ্যে, স্টেটের বাইরে নয়। যা হবে পুরো স্টেটের মধ্যে। কি করে বুঝলেন? এই তো উপরে লিখে দিয়েছি, দেখ ছবি এঁকে দিলাম না? না, এই দেখ ছবি এঁকে দিলাম। পুরোটা স্টেটের মধ্যে হয়েছে, স্টেটের বাইরে না। তাহলে স্টেটের মধ্যে হলে কি জিএসটি হয়? সিজিএসটি আর এসজিএসটি। তাহলে এখানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হলে এবার কি লিখবো? ইনপুট সিজিএসটি, লাইক ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তারপর কি লিখবো? ইনপুট। আবার আউটপুট কোথায় আসছে মাথায়? সারাক্ষণ মানে মাথার মধ্যে আউটপুট আউটপুট আসে, হ্যাঁ? ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। এবার 1,00,000 টাকা ছিল, 12% দুটো ভাগ হবে না? তাহলে কত কত হচ্ছে? 6 তাহলে 1,00,000 6 করলে কত? 6 লিখে দে। ঠিক আছে তো? টু কি হবে? টু ক্যাশ। দেখো তুই কেন ক্যাশ হলো? কারণ তুই ক্যাশে গুডস কিনেছিস। ক্যাশে গুডস কিনলে কি হবে? ক্যাশ চলে যাচ্ছে। আর ক্যাশ চলে গেলে ক্যাশ কি হয়? ক্যাশ কেই হয়। প্রশ্ন হলো, স্যার ক্যাশে কত টাকা লিখবো? 1,00,000 টাকা। কেন 1,00,000 টাকা লিখবি? তোকে তো 1,00,000 টাকা দিতে হবে, জিএসটিও দিতে হবে। টোটাল দিতে হবে কত? টোটাল কত দিতে হবে? বল টোটাল কত দিতে হবে? 1,00,000 টাকা গুডসের দাম
আর 6,000 টাকা জিএসটির দাম, টোটাল 1,12,000 টাকা দিতে হবে। লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লেখ 1,12,000। মানে 5 লাখ হবে না? তুমি তো 5 লাখ লিখেছিলে হয়েছে। আচ্ছা আমি 5 লাখ দিয়েছিলাম না? ও ঠিক আছে করে দিচ্ছি, ওটা করে দে 5 লাখ। আমি তো 5 লাখ 5 লাখ, তাহলে 5 লাখের 6% কত হচ্ছে? 30,000। 30, তাহলে টোটাল হয় 5,60,000। সরি এখানে একটু তাহলে কত হচ্ছে? 5,60,000। নেক্সট কোশ্চেন লে, খুব সুন্দর সুন্দর পয়েন্ট তোলা হয়েছে। এগুলো সব পয়েন্ট তোলা হচ্ছে সিবিএসসি বইয়ের, সিবিএসসি একটা বুক থেকে, টিএস গেওয়াল বলে একটা রাইটার আছে, সুন্দর বই, ওই বই থেকে সব পয়েন্ট কত। 4 নম্বর, লেখ কোশ্চেন লেখ। লেখ পারচেসেস অফ গুডস, লেখ পারচেসেস অফ গুডস, দেখ পারচেস শেষ হচ্ছে না। পারচেসেস অফ গুডস ফর রুপিস 3 lakhs, ফর রুপিস 3 lakhs, কমা দিয়ে লেখ জিএসটি 12%। এইখানে 12 জায়গায় না 28 করি, অনেক তো 12 চলবে, দুটো 28-এ আর জিএসটি 28%। ঠিক আছে, লেখ হাফ, লেখ হাফ পেড, লেখ হাফ পেড ইন ক্যাশ, লেখ হাফ পেড ইন ক্যাশ। ঠিক আছে, and remaining, like and remaining is still due, and remaining is still due। ঠিক আছে, remaining is still due। ব্যাস, একটু পয়েন্টটা একটু বড় করেছি, দেখে নি কোশ্চেনটা বুঝতে পারবি। আশা করি বুঝতে পেরেছিস। আইডিয়া কর কোশ্চেনটা, ভাব, আইডিয়া কর, দেখ অঙ্ক একই হবে, দেখ ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে যা হবে সব স্টেটের মধ্যে হচ্ছে। পারচেস অফ গুডস, তুই কত টাকার গুডস কিনলি? 3 লাখ টাকা, তাহলে গুডস কিনলে তাকে কি বলে? পারচেস। তাহলে পারচেস কত টাকা লেখা উচিত? 3 লাখ টাকা। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট সবার প্রথম লিখ 3 লাখ টাকা, সবার প্রথম লিখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা। লিখেছিস? এবার আমি কি বলেছিলাম? গুডস কিনলে আমাকে যে জিএসটি দিতে হয় তাকে কি জিএসটি বলে? ইনপুট। তাহলে এখানে একই স্টেটের মধ্যে হয়, তাহলে কি কি হবে? ইনপুট কি হবে? সিজিএসটি আর ইনপুট জিএসটি। লাইক লাইক ইনপুট সিজিএসটি, অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট জিএসটি অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? এবার টাকাটা তো বলতেই পারছিস 3 লাখ টাকা ছিল, কত পার্সেন্ট? 28%। তাহলে 28টাকে ব্রেক করতে হবে, কত? 14 14 তাহলে 3 লাখে 14% করলে কত হয়? 42,000 টাকা, তাই তো? 42 বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝিস নি? নিশ্চয়ই বোঝা উচিত। এটা হবে 42,000 টাকা, এটা হবে 42,000 টাকা। টু কি হবে? টু, এত হলো তো? তাহলে টোটাল, টোটাল কত টাকা পাবে? যার থেকে তুই গুডস কিনেছিস সে কত টাকা পাবে? স্যার 3 লাখ টাকা, আর ওইদিকে 42 আর 42 84,000 টাকা। তোর কাছে 3,84,000 টাকা পাবে, যার মধ্যে তুই হাফ টাকা দিয়ে দিয়েছিস, হাফ টাকা ক্যাশের মাধ্যমে দিয়ে দিয়েছিস। তাহলে কর 3,84,000 হাফ কর, কত হচ্ছে? 3,84,000 হাফ কর 1,92,000 টাকা। তুই 1,92,000 টাকা কি দিয়েছিস? ক্যাশ দিয়ে দিয়েছিস। তাহলে ক্যাশ দিয়ে দিলে তোর কাছে কি চলে গেল? ক্যাশ চলে গেল। ক্যাশ দিয়েছি মানে তোর কাছ থেকে কি চলে গেল? ক্যাশ চলে গেল। ক্যাশ চলে গেলে ক্যাশটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। কত লিখবো? 1,92,000 টাকা। আর বাকি টাকা কি করেছিস? স্যার বাকি টাকাটা না বাকি রেখেছি, তাই তো? তাই তো বলেছে, এন্ড রিমেনিং স্টিল ডিউ, বাকি টাকা ডিউ আছে। তাহলে ডিউ মানে কি? গুডস,
মানে গুডস যখন ডিউ আছে না, আমি যখন গুডস কিনেছি, আমি যখন এত টাকার গুডস কিনলাম, কিছু টাকার গুডস ক্যাশে আর কিছু টাকার গুডস ধারে, যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলে? যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলা হয়? সাপ্লায়ার। লেখ সাপ্লায়ার লেখ, বাকি টাকার লেখ টু সাপ্লায়ার। তাহলে দেখলি জার্নালটা কত বড় হচ্ছে? হলো 4 নম্বর হলো, 5 নম্বর চলে আয়। লেখ পারচেসে এতক্ষণ কি করলাম? এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? সব গুডস কেনা হয়েছে, গুডস কেনা হয়েছে, গুডস কেনা হয়েছে। এবার করবো মেশিন কেনা হয়েছে, মেশিন। এতক্ষণ গুডস হলো, এবার মেশিন নিয়ে আলোচনা করবো। লেখ লেখ পারচেসেস অফ মেশিন, ঠিক আছে? ফর রুপিস, পারচেস অফ মেশিন ফর রুপিস 8 lakh, পারচেস অফ মেশিন ফর রুপিস 8 lakh। জিএসটি রেট, জিএসটি রেট কত বলছে? 5%। জিএসটি রেট কত বলছে? 5%, ঠিক আছে? জিএসটি রেট কত বলছে? 5%। তাহলে এটাও শিখিয়েছি, কোনো অসুবিধা নেই। মেশিন কিনেছি, আচ্ছা মেশিন কিনলে আমার কাছে কি আসলো? অ্যাসেট আসলো, মানে মেশিন আসলো। আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে মেশিন তো ডেবিট হয়ে গেল, লিখ মেশিন ডেবিট হয়ে গেল। কত টাকা? 8 লাখ টাকা। মেশিন ডেবিট হয়ে গেল 8 লাখ টাকা, কোনো সমস্যা নেই। এবার আচ্ছা মেশিন কিনলে জিএসটি দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। তাহলে মেশিন কেনার সময় যে জিএসটি দিতে হয়, কি জিএসটি বলে? আবার আউটপুট, পেয়েছিলে তো আউটপুট, ইনপুট। বারবার বলছি কিনলে ইনপুট হয়, এটা মাথার মধ্যে গেঁথে ফেল, মাথার মধ্যে গেঁথে ফেল। কিনলে ইনপুট হয়, কিনলে ইনপুটই হয়। কেন ইনপুট হয়? আরে কিনছিস তোর কাছে আসছে, আসতে মানে ইনপুট জিএসটি। কিন্তু যেহেতু একই স্টেটের মধ্যে, তাহলে কি কি বলবে? ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি। লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? ওই এখানে কত হবে? আড়াই আড়াই করে হবে। হ্যাঁ 5% দিতে মানে কি ভেঙে যাবে, ঠিক আছে? 5%টা ভেঙে যাবে। তার মানে এইগুলো তুই শিখে রাখ, কিন্তু এমসিকিউ দিতে পারে। তো এরকম যদি দেয়, তখন ধর বললো, ধর তোমাকে বললো যে তোমাকে 12% দিয়ে দিলাম, বলো সিজিএসটি কত, এসজি এইরকম দিতে পারে। কিন্তু শুনুন, সে জেনে রাখ কেমন এমসিকিউ দেবে, পরে ডিসকাশন হবে, ঠিক আছে? তো 8 লাখের 2.5% করলে কত হচ্ছে বল দেখি? আরে কর না, 8 লাখের 5% করলে একবারে করে 40,000 হয়। 40কে ব্রেক করে দে, 20 20 20,000 20,000। এখানে কত বলেছে? ধারে কিনে না স্যার, ধারে কিনে, তার মানে ক্যাশে কিনেছে। ক্যাশে কিনলে কি হবে? টু ক্যাশ, হয়ে গেল 5। আমি তোর বইতে দাগ দিয়ে দেবো, করতে হবে না, জাস্ট দেখবি। বইতে করে দিয়ে দেখবি সেই পয়েন্ট গুলো, কোন কোন গুলো হলো সেগুলো দেখতে পারি। 6 নম্বর লেখ রেন্ট পেড। 6 নম্বর লেখ রেন্ট পেড কত টাকা? 22,000। করতে আসাটা নিজের ইচ্ছায়, বেরোনোটা আমার ইচ্ছায়, বুঝতে পারলি তো? তারপর যখন শুনে নিচ্ছে আজকে স্কুল নেই, তার মানে রেন্ট পেড 22,000 টাকা, লিখিস তো? রেন্ট পেড 22,000 টাকা, কমা দে, কমা দিয়ে লেখ জিএসটি 12%। কি লিখলাম বল? রেন্ট পেড। আমি কি বলেছিলাম? গুডস কিনলে জিএসটি নেবে, অ্যাসেট কিনলে জিএসটি নেবে, আবার সার্ভিস কিনলেও জিএসটি নেবে। তুই রেন্ট পে করছিস, তাহলে তুই সার্ভিস নিয়েছিস, তুই তো সার্ভিস নিয়েছিস, জিএসটি নেবে। সার্ভিস নিয়েছিস, জিএসটি নেবে, ঠিক আছে তো? আচ্ছা লেখ, জার্নাল লেখ। তাহলে এমনি তোরা তো জানিস রেন্ট পেড হলে জার্নাল কি হয়? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে লেখ রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ রেন্ট অ্যাকাউন্ট ডেবিট।
কত টাকা? 22,000 টাকা। বাড়ির মালিক 22,000 টাকা নেবে, ঠিক আছে তো? বাড়ির মালিক 22,000 টাকা নেবে। এইবার এই যে তুই সার্ভিসটা নিয়েছিস, একই স্টেটের মধ্যে নিয়েছিস, ইনপুট কিন্তু যে সার্ভিসটা নিলে তার উপর জিএসটি দিতে হবে। কি জিএসটি? ইনপুট সিজিএসটি ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি। লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে? টু ক্যাশ। তাহলে 22,000-এর 6% কতই কত হচ্ছে? 1320। এটাও 1320। টোটাল কত হবে? 1320 যোগ 1320, 24,640। লিখবো স্টেশনারি পেড। 7 নম্বর লেখ স্টেশনারি পেড। রুপিস 60,000, জিএসটি কত? 5%। এটা তো পারবি, বলতে হবে না? ওটা দেখা লেখ স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট। 60,000 টাকা। তারপর কি লিখবো? ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা হবে? 60,000-এর 5% করলে হয় হচ্ছে তোর 6,000, 3,000, 3,000 হাফ 1,500 টাকা। 1,500 টাকা হচ্ছে এটা, 1,500। তারপর কি লিখবো? ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 1,500 টাকা। তো ক্যাশ অ্যাকাউন্ট কত হচ্ছে? 63,000 টাকা। আচ্ছা, 8 নম্বর লেখ পারচেস রিটার্ন। নাম তো শুনেছিস, পারচেস রিটার্ন, পারচেসেস রিটার্ন। আচ্ছা, আমাদের এই অঙ্কে পারচেস কত ছিল বল? পড়ে দেখ, একদম পড়ে দেখ। 1 নম্বরে ছিল পারচেস 1,00,000 টাকা ছিল পারচেস, তাই তো? প্রথমে ছিল 1,00,000 টাকা পারচেস ছিল। মনে কর না 10,000 টাকা রিটার্ন করেছি, মনে কর না 10,000 টাকা রিটার্ন করেছি, জাস্ট একটা এক্সাম্পল, যেমন 10,000 টাকার বুকস রিটার্ন করেছি। মানে আমি যত টাকার বুকস কিনেছি, অনেক টাকার তো বুকস কিনেছি, তো আমি ধর 10,000 টাকার বুকস রিটার্ন করলো। আচ্ছা, এটা কোন রিটার্ন? আপনি তো ক্যাশেও বুকস কিনেছেন, ধারেও বুকস কিনেছেন। রিটার্ন জেনারেলি ধারে বুকসের হয়, তাই তো? রিটার্ন জেনারেলি ধারে বুকসের হয়। মনে করলাম এটা ধারে বুকসের কথা বলা হচ্ছে। পারচেস রিটার্ন জার্নাল কি হয় জানিস? একটা ট্রিক্স দেখবি, আমি তো আগে তো শিখেছি পারচেস রিটার্ন জার্নালটা, পারচেস রিটার্ন জার্নাল শিখিয়েছি। দেখ এখানে আমি তোকে একটা ট্রিক্সটা বলছি, দেখ না। এখানে পারচেসের জার্নাল কি ছিল? দেখ, আমি দেখেছিস, দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার। রিটার্ন হলে জার্নালটাকে উল্টে দে। কি হচ্ছে উল্টালে? কি হয় বল? সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, পারচেসের জায়গায় পারচেস। ব্যাপারটা বুঝতে পারলি কত ইজি হলো ব্যাপারটা? দেখ তুই ভাবতেই হলো না ব্যাপারটা, জার্নালটা বুঝতে পারলি কি বললাম? দেখ পারচেস রিটার্নের জার্নালটা কি হবে? পারচেসের উল্টো। এটা হ্যাঁ, শুনিস তারপরে তাহলে কি বললাম না? শুনিস না, ফোকাস অন্যদিকে নড়ে গেল, শুনবি কি করে? তো দেখ শোন, পারচেস হলে জার্নাল কি হয়েছে দেখি, পারচেসের জার্নাল লিখেছিলাম, এই যে পারচেসের জার্নাল কোথায় ছিল? এটা পারচেস জার্নাল ছিল, এটা পারচেসের জার্নাল ছিল। এবার এখন আমাকে বলেছে 10,000 টাকার গুডস রিটার্ন হয়েছে, ঠিক আছে? 10,000 টাকার গুডস রিটার্ন হয়েছে, ঠিক আছে? তো রিটার্ন হলে জার্নাল কি হবে? ভাই পারচেস যেটা জার্নাল ছিল, তুমি ওটাকে উল্টে দাও, তাহলে রিটার্ন জার্নাল হচ্ছে। রিটার্নের জার্নাল এটা উল্টালে কি হয়? উল্টালে সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, ঠিক আছে? এমনি তো আমি তোকে বুঝিয়েছিলাম,
এমনি তো বুঝিয়েছিলাম, কিন্তু যখন তোর পুরো বোঝা যাবে তুই এই ট্রিক্স গুলো কাজে লাগাতে পারবি। তাহলে পারচেস রিটার্ন মানে কি? আমি যার থেকে ধারে গুডস কিনেছিলাম, গুডস খারাপ বেরিয়েছিল, গুডস গুলো ফেরত দিয়েছিলাম। তা যার থেকে ধারে গুডস কিনেছিল সে আমাকে পেতো কত? 1,00,000 পেতো। এখন তাকে যখন 10,000 টাকা গুডস ফেরত দিয়ে দিলাম, তখন ও আমার কাছে পায় কত? 90,000 টাকা। তাহলে সাপ্লায়ার বাড়লো না কমলো? সাপ্লায়ার কমে গেল। সাপ্লায়ার তো লাইবিলিটি কমতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। মনে পড়ে আমরা সাপ্লায়ার ক্রেডিট সাপ্লায়ার কি হলো? ওই ঘুরে ফিরে ওইটাই হলো। এটাই হচ্ছে নিয়ম, অ্যাকচুয়ালি তো এটাই তো নিয়ম। তাহলে সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট, ভালো করে লিখবি, সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট কত? 10,000। সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট কত হলো? 10,000। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, 10,000। টাকাটা লিখবি না, তোর 10,000 লিখে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, যারা লিখিস না লিখিস না, যারা লিখিস না লিখিস না। ঠিক আছে, এবার কি ছিল? টু। এবার কি ছিল? টু, ভালো করে শুনবি। টু ওখানে কি ছিল বল? ডেবিটে কি ছিল? যখন গুডস কিনেছিলাম পারচেসকে ডেবিট করেছিলাম। এখন গুডস ফেরত হয়ে গেলে কি হবে? পারচেস রিটার্ন। পারচেসের জায়গায় রিটার্ন হয়ে গেল। লেখ পারচেস রিটার্ন। স্যার রিটার্নে কত টাকা লিখবো? তুই কত টাকার গুডস ফেরত দিয়েছিস বল? কত টাকার গুডস ফেরত দিয়েছিস বল? 10,000। রিটার্নে 10,000 টাকা লিখে দে। রিটার্নে 10,000 টাকা লিখে দে। এখানে আমি লিখলাম টাকা পয়সা। রিটার্নে 10,000 টাকা লিখে দে। তার মানে বুঝতে পারলি তো? ওখানে পারচেসে কোন অ্যামাউন্টটা লিখেছিলি? যত টাকার গুডস কিনেছিলি। আর রিটার্নে কোন টাকাটা লিখবি? যত টাকার গুডস ফেরত দিচ্ছিস। হয়ে গেল। এইবার দেখ তোর মনের মধ্যে একটা কোশ্চেন তো আসা উচিত, তোদের মনের মধ্যে সত্যি কোশ্চেনটা আসা উচিত। শোনে রে, মনের মধ্যে যে কোশ্চেনটা আসা উচিত, স্যার যখন গুডস কিনেছিলাম তখন জিএসটি দিস। আমি যখন 1,00,000 টাকার গুডস কিনেছিলাম, ধর এখানে কত পার্সেন্ট ছিল জিএসটি? জিএসটি ধর সাপোজ ধর কত পার্সেন্ট ছিল বলতো? আগেরটায় প্রথমটা কত ছিল বল? 1 নম্বর পয়েন্টে জিএসটি রেট কত ছিল বলতে? 18%। তুই ভাব, মনে মনে ভাব, তুই যখন 1,00,000 টাকার গুডস কিনেছিলি তখন তুই 18,000 টাকা জিএসটি দিয়েছিলি, একই তো? এবার শোন শোন, তুই যখন গুডস ফেরত দিয়ে দিলি, তুই যদি গুডস কিনিস তখন জিএসটি দিবি। এখন যদি গুডস ফেরত দিয়ে দিস, তাহলে কি তার উপর তুই কি বলবি? সরকারকে কি বলবি? তোর জিএসটিটাকে বাদ দেওয়া উচিত, হ্যাঁ কি না? সিম্পল ভাবে, একদম সিম্পল, নর্মাল ভাব। নর্মাল ভাব, তুই অন্য দোকান থেকে 1,00,000 টাকার গুডস যখন কিনেছিলি তখন তুই 18,000 টাকা জিএসটি দিয়েছিলি। এবার 10,000 টাকার গুডস খারাপ বেরো, 10,000 টাকার গুডস তোকে ফেরত দিয়ে দিবি। তাহলে জিএসটি কি? তুই কি 18,000 টাকা দিবি এখন? কত জিএসটি হওয়া উচিত? তুই যখন 1,00,000 টাকার গুডস কিনেছিস তখন তোর 18,000 টাকা জিএসটি দিয়েছিলি, ঠিক আছে তো? এইবার 10,000 টাকার গুডস খারাপ বেরো, 10,000 টাকার গুডস তুই ফেরত দিয়ে দিবি। তাহলে কত টাকার গুডস হলো পারচেস? 90,000 টাকা। তো 90,000 টাকার উপর 18% কত হয় বল? তো জিএসটি কত হওয়া উচিত? 16,200 হওয়া উচিত, হ্যাঁ কি না? 16,200 হওয়া উচিত, যেখানে তোর 18,000 টাকা ছিল। তাহলে এটাকে কি বলি? সরকারকে তো বলতে পারি যে না, আমি তো জিএসটি দেবো না। আমি তো যখন গুডস কিনেছিলাম তখন 18,000 টাকা জিএসটি দিয়েছিলাম। তাহলে গুডস যখন ফেরত দিয়ে দিয়েছি, তাহলে জিএসটি তো রিভার্স হওয়া উচিত। জিএসটি তো উল্টো উল্টো হওয়া উচিত। কারণ হিসাব কি বলে যে না, আমি যখন 1,00,000 টাকার গুডস কিনি তখন তুমি 18,000 টাকা জিএসটি দিচ্ছি, কিন্তু যখন গুডস ফেরত দিয়ে দেবো তাহলে জিএসটি তো ফেরত হয়ে যাবে, জিএসটিও ফেরত হয়ে যাবে। এবার একটা কথা, স্যার টাকা ফেরত হবে? দেখ ব্যাপারটা শোন, তুই গুডস কিনেছিলি কিসে? কিসে গুডস কিনেছিলি বল? বাকিতে কিনেছিলি। তা বাকিতে কিনেছিলি, ওই তো সাপ্লায়ার তোর কাছে 18,000 টাকা জিএসটির টাকা পেতো। এবার তুই যখন ওকে 10,000 টাকা গুডস ফেরত দিয়ে দিলি, তখন তুই বলি না, আমি কিন্তু আর 18,000 টাকা জিএসটি দেবো না, আমি তোমাকে গুডস ফেরত দিয়ে দিয়েছি। আমি তোমাকে গুডস ফেরত দিয়েছি, তাহলে 10,000 টাকার 18% কত? আমি তোমাকে 1,800 টাকা জিএসটি কম দেবো। 1,800 টাকা জিএসটি কম দেবো, তাই তো? জিএসটি কম দেবো। আগে জিএসটি কি করা ছিল? ডেবিট করা ছিল। কিন্তু জিএসটি ডেবিট করা ছিল, মানে অ্যাসেটকে এখন কি করবো? বাড়াবো না কমাবো? অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে কি করবো? ভালো করে দেখবি, আগে টুকবি না। ক্রেডিট করবো, কি লিখবো? ইনপুট টু ইনপুট সিজিএসটি টু ইনপুট এসজিএসটি। বুঝতে পারলি ব্যাপারটা? কেন ক্রেডিট করলাম, কারণটা বোঝ। কেন ক্রেডিট করলাম? সিম্পল ব্যাপার। তুই নিজে ভাবি, তোর নিজের মনের মধ্যে কোশ্চেন আসা উচিত কি উচিত না? তুই কোনো দোকান থেকে 1,00,000 টাকা যখন গুডস কিনেছিলি তখন তুই বললি ঠিক আছে, আমি তোমাকে 18,000 টাকা জিএসটি দিচ্ছি। গুডস খারাপ হলো, গুডস ফেরত দিলি, তো যেই গুডসটা ফেরত দিলি তার উপর কি তুই জিএসটি দিবি? যেই গুডস তোর কাছে আসলো তার উপর কি জিএসটি দিবি? কেন জিএসটি দেবো? জিএসটি দেবো না। নর্মালি ভাব, তুই ধর কোনো একটা দোকান থেকে মানে কি বলবো, তুই ধারে ফোন কিনে আনলি, ফোনটার দাম 30,000 টাকা, ঠিক আছে? এই 30,000 টাকার উপর তোকে 5,000 টাকা জিএসটি দিতে হয়েছিল। মানে কত হলো? 30,000 টাকা ফোনের দাম, আর 5,000 টাকা জিএসটি, কত? 35,000 টাকা। ফোন খারাপ বেরোলো, আমি বললাম তুই ফোনটাই ফেরত দিয়ে দে।
তুই কি জিএসটি দিবি না, এটা মাথায় রাখতে হবে। তাই জিএসটিটা কি করলাম, যেহেতু জিএসটি ডেবিট আমাদের না অ্যাকাউন্টেন্সিতে কি রবার ইরেজার ইউজ করা যায় না অ্যাকাউন্টসে বুঝতে গেলে অ্যাকাউন্টসে একটা ইরেজার আছে, ওটা কল ডেবিট ক্রেডিট। অ্যাকাউন্টসের ইরেজার হচ্ছে ডেবিট ক্রেডিট। তুই ডেবিট করে দিয়েছিলি, তুই ওখানে তো আর এখন কাটতে পারবি না। ওই কাটা এটা হলো কাটা, এটা হলো কাটা। ওই কাটতে গেলে ডেবিটকে কাটতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে কত হলো বল, 18%। 10 এ 18% করলে কত হবে, 1800 টাকা। তাহলে দুটো ভাগ হবে 900 900, এখানে 900 এখানে 900, তাহলে টোটাল কত হচ্ছে 11,800 টাকা। আশা করি বুঝতে পারলি ব্যাপারটা কি হলো, রিটার্নের জার্নাল কি হবে। রিটার্নের জার্নাল কি হয় বোঝা গেল, এটা দেখে রেখে টুকে নেই। ঠিক আছে তো, দেখে দেখে টুকে নেই। পরের ক্লাসে আমরা সেল সেল স্টার্ট করবো, সেল মানে এখনো কিন্তু ইন্ট্রা শেষ হয়নি, ইন্ট্রা সেল শেষ করব, শেষ করে তারপর ইন্টারে, তারপরে ইন্টারে। আজকের ক্লাস এখানে শেষ করলাম, কিন্তু এই যে করালাম না জিএসটি, তুই যদি না দেখিস পরের ক্লাসগুলো অসুবিধা হবে। আমি বলছি আজকের ক্লাস বোঝার পর দেখ, বাড়ি থেকে দেখিস, তাহলে পরের ক্লাসে ইজি লাগবে, কিছু নেই।